নমস্কার বন্ধুরা, স্বীকৃতি অর্পিতা ক্লাসেসে তোমাদের সবাইকে স্বাগত। আজকে বিভিন্ন পরীক্ষায় আগত সংবিধানের 100টি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি এবং প্রত্যেকটি প্রশ্নের আমার সাধ্যমতো ব্যাখ্যা করেছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। এখানে যে 100টি প্রশ্ন নিয়ে আলোচনা করা হয়েছে সেগুলি বিভিন্ন পরীক্ষায় বারে বারে এসেছে, সুতরাং ভিডিওটি ভালো করে দেখো এবং ক্লাসটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। রেল, WBCS, WBP, SSC MTS, GD, CHSL, CGL সহ যে কোনো পরীক্ষায় অবশ্যই কমন পাবে এখান থেকে। তাহলে শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন। আজকের প্রথম প্রশ্ন, ভারতের মূল সংবিধানে কতগুলি তফসিল ছিল? হাউ মেনি শিডিউলস ওয়ার দেয়ার ইন দ্য অরিজিনাল কনস্টিটিউশন অফ ইন্ডিয়া? উত্তর 8টি। দেখো কি বলা হয়েছে এখানে, ভারতীয় সংবিধানে মূলত 8টি তফসিল ছিল। বিভিন্ন সংবিধান সংশোধনীর মাধ্যমে পরবর্তীকালে আরও 4টি তফসিল যোগ করা হয়েছে। ফলে বর্তমানে ভারতের সংবিধানে মোট 12টি তফসিল বা শিডিউল আছে। তাহলে দেখো, মূল সংবিধানে আমাদের 8টি তফসিল ছিল এবং বর্তমানে আমাদের 12টি তফসিল বা শিডিউল আছে। একটু খাতায় নোট করে রেখো। আজকে 2 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানে কোন অংশকে সংবিধানের আত্মা বলা হয়? Which part of the Indian Constitution is called the soul of the Constitution? উত্তর প্রস্তাবনাকে বলা হয়েছে সংবিধানের আত্মা। তাহলে এখানে দেখো, ভারতের সংবিধানের প্রস্তাবনাকে পণ্ডিত ঠাকুরদাস ভার্গব সংবিধানের আত্মা বলে অভিহিত করেছেন। এখন তোমাদের বিভিন্ন পরীক্ষা আসতেই পারে যে ভারতের সংবিধানের প্রস্তাবনাকে কে সংবিধানের আত্মা বলে অভিহিত করেছেন। তো এই পণ্ডিত ঠাকুরদাস ভার্গব, এটি তোমরা একটু নোট করে রেখো খাতায়। আজকে 3 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানের এক নাগরিকত্বের বিধান কোন দেশ থেকে নেওয়া হয়েছে? From which country has the provision of single citizenship in the Indian Constitution been taken? উত্তর ব্রিটেন। দেখো, ভারতের এক নাগরিকত্বের ধারণাটি ব্রিটিশ সংবিধান থেকে গৃহীত হয়েছে। ভারতের সংবিধান সমগ্র ভারতের জন্য একক নাগরিকত্ব প্রদান করে থাকে। আজকে 4 নম্বর প্রশ্ন, গণপরিষদের স্থায়ী সভাপতি কে ছিলেন? হু ওয়াজ দ্য পার্মানেন্ট প্রেসিডেন্ট অব দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি? উত্তর ডক্টর রাজেন্দ্র প্রসাদ। ইনি গণপরিষদের স্থায়ী সভাপতি ছিলেন। দেখো, গণপরিষদের অস্থায়ী সভাপতি ছিলেন ডক্টর সচিদানন্দ সিনহা। 1946 সালে 6 জুলাই গণপরিষদের প্রথম সভা অনুষ্ঠিত হয়। এখান থেকে তুমি 2টো প্রশ্ন হতে পারে, কমন পেতে পারো। একটি হচ্ছে গণপরিষদের অস্থায়ী সভাপতি কে ছিলেন, এটা একটা প্রশ্ন হয়, ডক্টর সচিদানন্দ সিনহা উত্তর হবে। আর আরেকটা আসতে পারে যে গণপরিষদের প্রথম সভা কবে অনুষ্ঠিত হয়, কবে না 1946 সালে 6 জুলাই। এটা তোমরা একটু খাতায় নোট করে নিও। আজকের 5 নম্বর প্রশ্ন, কবে ভারতের সংবিধান গৃহীত হয়? When was the Constitution of India adopted? উত্তর 26শে নভেম্বর 1949 সালে। আজকে 6 নম্বর প্রশ্ন, ভারতের মূল সংবিধানে কটি ধারা ছিল? How many articles were there originally in the Constitution of India? উত্তর 395টি ধারা ছিল। আজকে 7 নম্বর প্রশ্ন, ভারতের সংবিধান দ্বারা কোন ধরনের নাগরিকত্ব প্রদান করা হয়? Which type of citizenship is provided by the Constitution of India? উত্তর এক নাগরিকত্ব, অর্থাৎ সিঙ্গেল সিটিজেনশিপ। এবার একটু দেখো, ভারতীয় সংবিধান তার নাগরিকদের একক নাগরিকত্ব প্রদান করে। এর অর্থ হলো রাজ্যের জন্য আলাদা কোনো নাগরিকত্ব নেই, সমস্ত নাগরিকদের ভারতের নাগরিক হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। এবার দেখো, মার্কিন যুক্তরাষ্ট্রে আবার দ্বৈত নাগরিকত্ব রয়েছে। এই দেশের নাগরিকরা রাজ্য এবং দেশ উভয় নাগরিক হতে পারেন। তা পরীক্ষার সময় তোমার আসতেই পারে দ্বৈত নাগরিকত্ব কোন দেশে রয়েছে, সেটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। আজকের 8 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে অস্পৃশ্যতা বিলুপ্ত করা হয়েছে?
আন্ডার হুইচ আর্টিকেল অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া হ্যাজ আনটাচেবিলিটি বিন অ্যাবলিশড? উত্তর অনুচ্ছেদ 17 অর্থাৎ আর্টিকেল 17। দেখো 17 নম্বর ধারাতে বলা হয়েছে যে অস্পৃষ্টতা বিলুপ্ত করা হয়েছে এবং যে কোনো আকারে এর অনুশীলন নিষিদ্ধ। অস্পৃষ্টতা থেকে সৃষ্ট কোনো অক্ষমতার প্রয়োগ আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ হবে। এই ধারাটি নিশ্চিত করে যে ভারতে কোনো ব্যক্তির সাথে বর্ণ, ধর্ম বা অন্য কোনো সামাজিক পরিচয়ের ভিত্তিতে বৈষম্য করা যাবে না। সংবিধান প্রতিটি মানুষের অন্তর্নিহিত মর্যাদাকে স্বীকৃতি দেয় এবং প্রত্যেকের আইনের অধীনে সমান সুরক্ষা পাওয়ার অধিকার নিশ্চিত করে। আজকে 9 নম্বর প্রশ্ন, কোন সংবিধান সংশোধনের মাধ্যমে ভারতীয় সংবিধানের প্রস্তাবনা সংশোধন করা হয়েছিল? বাই হুইচ অ্যামেন্ডমেন্ট ওয়াজ দ্য প্রিএম্বল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন অ্যামেন্ডেড? উত্তর 42তম সংবিধান সংশোধনীর দ্বারা। এবার দেখো পরীক্ষার সময় তোমাদের অনেকবারই এসছে যে 42তম সংবিধান সংশোধনী কত সালে করা হয়েছিল? 1976 সালে। তারপরে সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, অখণ্ডতা, এই তিনটি শব্দ কোন সংবিধান সংশোধনীর মাধ্যমে প্রস্তাবনায় যোগ করা হয়েছে? এটাও পরীক্ষা এসছে অনেকবার 42তম সংবিধান সংশোধনীর মাধ্যমে। এবার পরীক্ষার সময় অনেক দুই একটি পরীক্ষাও এসছে যেমন ভারতীয় সংবিধানের প্রস্তাবনা কবার সংশোধন করা হয়েছে? উত্তর একবারই সংশোধন করা হয়েছে। আমি যতটা পেরেছি আমার সাধ্যের মতন আমি ততটুকু ব্যাখ্যা করেছি এখানে তোমাদের, যাতে তোমাদের বিভিন্ন পরীক্ষা যেখান থেকেই প্রশ্ন আসুক না কেন তোমরা যাতে সেগুলো করতে পারো। এখানে দেখো 1976 সালে 42তম সংবিধান সংশোধনী আইনের মাধ্যমে সংবিধানের প্রস্তাবনা সংশোধন করা হয়েছিল। তাহলে এটা খাতায় নোট ডাউন করে নিও। আর 42তম সংশোধনীতে প্রস্তাবনায় 3টি নতুন শব্দ যেমন সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ এবং অখণ্ডতা যুক্ত করা হয়েছিল, এটাও খাতায় লিখে নিও। আর সংবিধানের প্রস্তাবনা মাত্র একবার সংশোধন করা হয়েছে। 10 নম্বর প্রশ্ন, প্রধানমন্ত্রী হওয়ার ন্যূনতম বয়স কত? হোয়াট ইজ দ্য মিনিমাম এজ টু বিকাম দ্য প্রাইম মিনিস্টার? উত্তর দেখো 25 বছর। সংবিধান উল্লিখিত বিভিন্ন ব্যক্তির বয়স সীমা হচ্ছে, ব্যক্তি মিন্স ভারতের রাষ্ট্রপতি, যেমন ভারতের রাষ্ট্রপতির বয়স হওয়ার বয়স ন্যূনতম 35 বছর, ভারতের উপরাষ্ট্রপতির বয়স হচ্ছে 35 বছর, ভারতের প্রধানমন্ত্রী হতে গেলে বয়স 25 বছর হওয়া চাই, রাজ্যপাল 35 বছর, মুখ্যমন্ত্রী 25 বছর, লোকসভা সদস্য অর্থাৎ এমপিদের 25 বছর, আর রাজ্যসভা সদস্য যারা হন তাদের 30 বছর হওয়া অবশ্যই দরকার। রাজ্যের বিধানসভা সদস্য হওয়ার জন্য 25 বছর, আর রাজ্য বিধান পরিষদের সদস্য হওয়ার জন্য 30 বছর দরকার, আর বিভিন্ন পঞ্চায়েত, পৌরসভা এগুলো সদস্য হওয়ার জন্য 21 বছর দরকার। তো এই যে সমস্ত ব্যক্তিদের যে হওয়ার জন্য ভারতের রাষ্ট্রপতি, ভারতের উপরাষ্ট্রপতি, ভারতের প্রধানমন্ত্রী, রাজ্যপাল, মুখ্যমন্ত্রী যে বয়সগুলো ন্যূনতম বয়স কত হওয়া দরকার এইগুলো তোমাদের বিভিন্ন পরীক্ষায় কিন্তু আসে। তো এইখানে যে 10টা আমি লিখে দিয়েছি, যেখানে আলোচনা করেছি সেগুলো তোমরা একটু খাতায় লিখে নিও। আজকের 11 নম্বর প্রশ্ন, ভারতের রাষ্ট্রপতিকে কে অপসারণ করতে পারে? হু ক্যান রিমুভ দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ফ্রম হিজ পোস্ট? উত্তর ভারতের সংসদ। দেখো ভারতীয় সংসদ সংবিধানের অনুচ্ছেদ 61 নম্বর অনুসারে রাষ্ট্রপতিকে তার পদ থেকে অপসারণ করতে পারেন। দেখো বিভিন্ন পরীক্ষা না এই প্রশ্নটি এসেছে যে ভারতের রাষ্ট্রপতিকে কত ধারা অনুযায়ী ইমপিচমেন্ট করা হয়, 61 নম্বর ধারা অনুযায়ী ইমপিচমেন্ট করা যায়। এই যে 61 নম্বর ধারাটা এটা তোমরা অবশ্যই খাতায় লিখে রেখো। তবে এখনও পর্যন্ত ভারতে কোনো রাষ্ট্রপতিকে ইমপিচমেন্ট করা হয়নি। 12 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে অর্থ বিলের সংজ্ঞা দেওয়া হয়েছে? আন্ডার হুইচ আর্টিকেল অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন ডিফাইন্স দ্য মানি বিল? উত্তর 110 নম্বর আর্টিকেল। 13 নম্বর প্রশ্ন, রাজ্যসভায় সদস্য হওয়ার ন্যূনতম বয়স কত? এক্ষুনি যেগুলো আমি তোমাদের লিখে দিয়েছিলাম
যে 10টা তার মধ্যেই দেখো এটা একটা রয়েছে, এটা রিসেন্ট কোনো একটা পরীক্ষা হয়েছিল, সেখানে এই প্রশ্নটি দিয়েছিল এবং বিভিন্ন পরীক্ষাও এসছে এই প্রশ্নটা, যে রাজ্যসভার সদস্য হওয়ার জন্য ন্যূনতম বয়স কত কত 30 বছর হওয়া দরকার। আজকে 14 নম্বর প্রশ্ন, সংসদের উভয় কক্ষের প্রথম ঘণ্টাকে কি বলা হয়? হোয়াট ইজ দ্য ফার্স্ট আওয়ার অফ প্রসেসিং অফ দ্য পার্লামেন্ট কল্ড? উত্তর প্রশ্নোত্তর পর্ব, অর্থাৎ কোশ্চেন আওয়ার বলা হয়। আজকের 15 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি মৃত্যুদণ্ড ক্ষমা করতে পারেন? অ্যাকর্ডিং টু হুইচ আর্টিকেল দ্য প্রেসিডেন্ট ক্যান পার্ডন এ সেন্টেন্সড অফ ডেথ? এটা বিভিন্ন পরীক্ষায় তোমাদের এসেছে, বিভিন্নবার এসেছে। তো আর্টিকেল হচ্ছে 72 নম্বর ধারা অনুযায়ী রাষ্ট্রপতি কোনো কাউকে মৃত্যুদণ্ড ক্ষমা করতে পারেন। 16 নম্বর প্রশ্ন, কত সালে ভারতে সংবিধান প্রথম সংশোধনী করা হয়? ইন হুইচ ইয়ার কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ওয়াজ অ্যামেন্ডেড ফর দ্য ফার্স্ট টাইম? উত্তর 1951 সালে। ভারতীয় সংবিধানের প্রথম সংশোধন করা হয় 1951 সালে। এর মূল লক্ষ্য ছিল ভূমি সংস্কার ও জমিদারি যে প্রথাটা ছিল সেটা বাতিল করা, জমিদারি বিরোধী আইনকে বিচার বিভাগের পূর্ণ বিবেচনা থেকে রক্ষা করতে নবম তফসিল যুক্ত করা হয়। এবার দেখো তোমাদের পরীক্ষার সময় এসেছিল বেশ কিছু পরীক্ষায় যে নবম তফসিল কোন সংবিধান সংশোধনীর মাধ্যমে অন্তর্ভুক্ত করা হয় ভারতের সংবিধানে, সেটা হচ্ছে প্রথম সংবিধান সংশোধনীর মাধ্যমে। এটা তোমরা খাতায় লিখে রেখো, কাজে লাগবে তোমাদের। 17 নম্বর প্রশ্ন, ভারতীয় সংসদের যৌথ অধিবেশনের কথা ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে বলা হয়েছে? দ্য জয়েন্ট সেশন অফ দ্য পার্লামেন্ট অফ ইন্ডিয়া ইজ অ্যারেঞ্জ আন্ডার আর্টিকেল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। ভারতীয় সংবিধানের যৌথ অধিবেশনের কথা তোমার 108 নম্বর আর্টিকেলে বলা হয়েছে। দেখো সংবিধানের 108 নম্বর ধারা অনুযায়ী রাষ্ট্রপতি যৌথ অধিবেশন ডাকতে পারে। তো এখান থেকে একটা তোমাদের প্রশ্ন হয় যে সংবিধানের যৌথ যে অধিবেশন ডাকা হয় সেটি কে ডাকেন, মানে কে আহ্বান করতে পারেন? রাষ্ট্রপতি, উত্তর রাষ্ট্রপতি হবে। তো এখান থেকে একটা প্রশ্ন হয়। আর একটা প্রশ্ন হয় যে যৌথ যে সংবিধানে আমাদের যে যৌথ অধিবেশন বসে সংসদের, সেই যৌথ অধিবেশনের সভাপতিত্ব কে করেন? যৌথ অধিবেশন সভাপতি করেন লোকসভার স্পিকার। এটাও বিভিন্ন পরীক্ষায় বিভিন্ন সময় বিভিন্ন পরীক্ষায় এসেছে। আর এখনও পর্যন্ত 3টি বিলের জন্য ভারতীয় সংসদে যৌথ অধিবেশন ডাকা হয়েছে, যেগুলি হলো 1 নম্বর হচ্ছে যৌথিক নিষেধাজ্ঞা বিল, যেটা 1961 সালে যৌথ অধিবেশনটি রাখা হয়েছিল। 2 নম্বর হচ্ছে ব্যাংকিং সার্ভিস কমিশন বিলের জন্য 1978 সালে ডাকা হয়েছিল। আর সন্ত্রাস বিরোধী বিল বা সন্ত্রাস প্রতিরোধ বিল, যেটা 2002 সালে ডাকা হয়েছিল। তো এইখান থেকে দেখো 3 থেকে 4টে প্রশ্ন হয় যে রাষ্ট্রপতি যৌথ অধিবেশন ডাকতে পারেন, মানে যৌথ অধিবেশনকে আহ্বান করতে পারেন রাষ্ট্রপতি। যৌথ অধিবেশন কত নম্বর ধারা অনুযায়ী ডাকা হয় রাষ্ট্রপতি ডাকতে পারেন, সেটা হচ্ছে 108 নম্বর ধারা অনুযায়ী। তারপরে হচ্ছে আর একটা হচ্ছে যৌথ অধিবেশন সভাপতিত্ব কে করেন? যৌথ অধিবেশন সভাপতি করেন লোকসভার স্পিকার। এবারে এখনো পর্যন্ত ভারতে কতবার যৌথ অধিবেশন ডাকা হয়েছে? 3বার ডাকা হয়েছে এবং 3টি বিলের জন্য। 18 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানের কোন ধারা অনুযায়ী সুপ্রিম কোর্ট লেখ বা রিট জারি করতে পারে? দ্য সুপ্রিম কোর্ট ক্যান ইস্যু রিটস আন্ডার হুইচ আর্টিকেল অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া? উত্তর হচ্ছে 32 নম্বর আর্টিকেল অনুযায়ী। ভারতীয় সংবিধানের 32 নম্বর ধারা অনুসারে লেখ জারি করতে পারে। এই লেখগুলি হলো হেবিয়াস কর্পাস, ম্যান্ডামাস, নিষেধাজ্ঞা, তো হচ্ছে কোয়ারেন্টো এবং সার্টিওয়ারি। আজকের 19 নম্বর প্রশ্ন, ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের সদস্যকে কে অপসারণ করতে পারেন? হু ক্যান রিমুভ দ্য সার্ভিসেস অফ এ মেম্বার অফ ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন? উত্তর রাষ্ট্রপতি। ভারতের রাষ্ট্রপতি ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান বা অন্য কোনো সদস্যকে সংবিধানের 317 নম্বর ধারা অনুযায়ী অপসারণ করতে পারেন। এখানে একটা প্রশ্ন এখান থেকে আসতে পারে যে
ভারতের রাষ্ট্রপতি কততম ধারা অনুযায়ী ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান বা কোনো সদস্যকে অপসারণ করতে পারেন? সেটা হচ্ছে 317 নম্বর ধারা অনুযায়ী। এখানে দেখো আমি তোমাদের প্রত্যেকটা আলাদাভাবে মানে কালার দিয়ে আমি করে দিয়েছি, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় যে কী ধরনের প্রশ্ন এখান থেকে হতে পারে। আর অবশ্যই আমি তোমাদের বলছি যে অবশ্যই তোমরা খাতায় এগুলো লিখে রাখো। এগুলো তোমাদের ভবিষ্যতে বিভিন্ন পরীক্ষার ক্ষেত্রে তোমরা যে পরীক্ষা বসবে তোমরা সেই পরীক্ষার ক্ষেত্রে অবশ্যই তোমরা এখান থেকে তোমরা কমন পাবেই। তো কীভাবে অপসারণ করতে পারে? দেখো, যদি তাকে দেউলিয়া ঘোষণা করা হয়, যদি তার অফিসের মেয়াদে বা তার অফিসের দায়িত্বের বাইরে অন্য কোনো বেতনের চাকরিতে তিনি নিযুক্ত হন, রাষ্ট্রপতির মতে যদি তিনি মানসিক বা শারীরিক দুর্বলতার কারণে পদে বহাল থাকার অযোগ্য হন, এছাড়া রাষ্ট্রপতি অসদাচরণের জন্য অপসারণ করতে পারেন। আজকের 20 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানের মৌলিক কর্তব্যের ধারণাটি কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? দ্য প্রভিশন অফ ফান্ডামেন্টাল ডিউটিস ইন দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ইজ ইন্সপায়ার্ড বাই দ্য কনস্টিটিউশন অফ হুইচ কান্ট্রি? উত্তর, রাশিয়া। আমাদের মৌলিক কর্তব্যের ধারণাটি রাশিয়া থেকে নেওয়া হয়েছে। এবার দেখো, 1976 সালে 42তম সংবিধান সংশোধনী আইনের মাধ্যমে ভারতীয় সংবিধানে মৌলিক কর্তব্যগুলি অন্তর্ভুক্ত করা হয়েছে। এখান থেকেও একটি প্রশ্ন হয় যে মৌলিক কর্তব্যগুলি কোন সংবিধান সংশোধনীর মাধ্যমে ভারতের সংবিধানে অন্তর্ভুক্ত করা হয়েছে? সেটা হচ্ছে 42তম সংবিধান সংশোধনীর মাধ্যমে। আর একটা এখান থেকে প্রশ্ন হয় যেটা হচ্ছে যে ভারতের সংবিধান কত সালে 42তম সংবিধান সংশোধনীর মাধ্যমে ভারতের সংবিধানে মৌলিক কর্তব্যগুলি অন্তর্ভুক্ত করা হয়েছে? সেটা হচ্ছে 1976 সালে। এবারে বেশ কিছু পরীক্ষা এসেছে, যেমন এই প্রশ্নটি যে কোন কমিটির সুপারিশে মৌলিক কর্তব্যগুলি ভারতের সংবিধানে অন্তর্ভুক্ত করা হয়েছে? সেটা হচ্ছে শরণ সিং কমিটির সুপারিশে। এটাও তোমরা খাতায় লিখে রেখো। আর তারপরে এটাও তোমরা জানো যে তোমরা যারা পরীক্ষা দিয়েছো, বিভিন্ন সরকারি চাকরি পরীক্ষা দিয়েছো, তারা এটাও দেখেছো যে এই প্রশ্নটা অনেকবার বিভিন্ন পরীক্ষা এসেছে যে মৌলিক কর্তব্যগুলি সংবিধানের কততম পার্টে রয়েছে? মৌলিক কর্তব্যগুলি সংবিধানের পার্ট 4-এর এতে রয়েছে এবং 51-র এ ধারাতে এটা যুক্ত করা হয়েছে। কেমন? এবারে প্রাথমিকভাবে যখন আমাদের 1976 সালে 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে ভারতের সংবিধানের মৌলিক কর্তব্যগুলি যুক্ত করা ছিল, তখন 10টি মৌলিক কর্তব্য ছিল। কিন্তু 2002 সালে 86তম সংবিধান সংশোধনীর মাধ্যমে অতিরিক্ত একটি মৌলিক কর্তব্য যুক্ত করা হয়েছে। তাহলে বর্তমানে মৌলিক কর্তব্যের সংখ্যা হচ্ছে 11টি। এটা পরীক্ষা আসে যে প্রাথমিকভাবে সংবিধানে কটি মৌলিক কর্তব্য ছিল? 10টি। আর 86তম সংবিধান সংশোধনের মাধ্যমে 2002 সালে যে একটি মৌলিক কর্তব্য যুক্ত করা হয়েছে, সেটাকে নিয়ে টোটাল আমার মৌলিক কর্তব্যের সংখ্যা হচ্ছে 11টি। তো 21 নম্বর প্রশ্ন, ভারতের সংবিধানের কোন ধারায় আন্তর্জাতিক শান্তি ও সুরক্ষা প্রচার সম্পর্কিত রাষ্ট্রের নির্দেশমূলক নীতির কথা বলা হয়েছে? হুইচ আর্টিকেল ইন দ্য ডাইরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি ইজ রিলেটেড টু দ্য প্রমোশন অফ ইন্টারন্যাশনাল পিস অ্যান্ড সিকিউরিটি? উত্তর, 51 নম্বর আর্টিকেল। এবার দেখো, রাষ্ট্রের নির্দেশমূলক নীতির ধারণাটি আয়ারল্যান্ডের সংবিধান থেকে নেওয়া হয়েছে। আমাদের বিভিন্ন পরীক্ষায় এসেছে, যে চাকরি পরীক্ষা এসেছে যে এই প্রশ্নটি যে ডিপিএসপি অর্থাৎ রাষ্ট্রের নির্দেশমূলক নীতির ধারণাটি কোন দেশ থেকে নেওয়া, কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? সেটা হচ্ছে আয়ারল্যান্ডের সংবিধান থেকে। আর 51 নম্বর ধারায় বলা হয়েছে যে আন্তর্জাতিক শান্তি ও সুরক্ষা প্রচারের জন্য রাষ্ট্র সচেষ্ট থাকবে। আর ভারতের সংবিধানের পার্ট 4 এবং 34 থেকে 51 ধারায় রাষ্ট্রীয় নীতির নির্দেশমূলক নীতিগুলি বর্ণিত হয়েছে। এটা পরীক্ষা আসে যে রাষ্ট্রের নির্দেশমূলক নীতির ধারণাটি সেটি কত থেকে কত আর্টিকেলের মধ্যে রয়েছে? 36 থেকে 51 ধারা মধ্যে রয়েছে। আর সংবিধানের কোন অংশে রয়েছে? সংবিধানের পার্ট 4-এ রয়েছে, অর্থাৎ 4র্থ অংশে রয়েছে। এটাও তোমরা খাতায় লিখে দেখো যে আমি আলাদাভাবে মানে কালার দিয়ে আমি রেখেছি, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় যে কী ধরনের এখান থেকে প্রশ্ন আসতে পারে। আজকের 22 নম্বর প্রশ্ন, মন্ত্রিসভা অর্থাৎ ক্যাবিনেট শব্দটি ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদে উল্লেখ আছে? দ্য ওয়ার্ড ক্যাবিনেট ইজ মেনশন ইন হুইচ আর্টিকেল অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া? উত্তর হচ্ছে আর্টিকেল 352(3). এই ধারাতে
মন্ত্রিসভা শব্দটি ভারতের সংবিধানে উল্লেখ আছে। 23 নম্বর প্রশ্ন, ভারত সরকারের সর্বোচ্চ আইনি পরামর্শদাতা কে? হু ইজ দ্য হাইয়েস্ট ল অফিসার ইন দ্য কান্ট্রি? উত্তর হচ্ছে অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া। ভারতের দেখো এবারে ভারতের সংবিধানের 76 নম্বর ধারাতে অ্যাটর্নি জেনারেলের কথা বলা হয়েছে। এটাও বিভিন্ন পরীক্ষায় এসেছে যে ভারতের যে অ্যাটর্নি জেনারেল কততম ধারাতে আছে, সেটা হচ্ছে 76 নম্বর আর্টিকেলে রয়েছে। আর অ্যাটর্নি জেনারেল কেন্দ্র সরকারের পরামর্শে রাষ্ট্রপতি অ্যাটর্নি জেনারেল নিয়োগ করেন। এবার পরীক্ষার সময়ও তোমাদের এটা আসতে পারে যে অ্যাটর্নি জেনারেলকে কে নিযুক্ত করেন? রাষ্ট্রপতি নিযুক্ত করেন। আর ভারতের প্রথম অ্যাটর্নি জেনারেল ছিলেন এম.সি. সেটালবার্ট। আর ভারতের বর্তমান অ্যাটর্নি জেনারেল হলেন আর ভেঙ্কটরামানি ষোলতমইনি। এগুলো একটু তোমরা খাতায় লিখে রেখো। আজকে 24 নম্বর প্রশ্ন, সুপ্রিম কোর্টের বিচারপতিদের নিয়োগ কে করেন? হু অ্যাপয়েন্টস দ্য জাজেস অব দ্য সুপ্রিম কোর্ট? উত্তর ভারতের রাষ্ট্রপতি করেন। ভারতের সংবিধানের 124 নম্বর ধারা অনুযায়ী ভারতের রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের বিচারকদের নিযুক্ত করেন। এখানে দেখো পরীক্ষার সময় আসতেই পারে তোমাদের যে ভারতের রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের বিচারপতিদের নিয়োগ করেন, সেটি সংবিধানের কত নম্বর ধারা অনুযায়ী? সেটা হচ্ছে 124 নম্বর ধারা অনুযায়ী। আজকের 25 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধান সভার সাংবিধানিক উপদেষ্টা কে ছিলেন? হু ওয়াজ দ্য কনস্টিটিউশনাল অ্যাডভাইসার অব দ্য ইন্ডিয়ান কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি? উত্তর বি.এন. রাও। বি.এন. রাওকে ভারতীয় সংবিধান সভার সাংবিধানিক উপদেষ্টা হিসেবে নিযুক্ত করা হয়েছিল। অন্যান্য দেশের সংবিধানের ফলাফল এবং তার অধ্যয়নের উপর ভিত্তি করে তিনি একটি প্রাথমিক খসড়া তৈরি করেন। তিনি মূল খসড়া সংবিধান তৈরি করেন এবং পরবর্তীকালে তিনি দ্য হেগ শহরে অবস্থিত আন্তর্জাতিক বিচারের স্থায়ী আদালতের বিচারকের পদে নিযুক্ত হন। আজকে 26 নম্বর প্রশ্ন, সংবিধান সভার প্রথম ধারণা কে দিয়েছিলেন? হু গেভ দ্য আইডিয়া অফ এ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি অফ ইন্ডিয়া ফর দ্য ফার্স্ট টাইম? উত্তর হচ্ছে এম.এন. রায়। এটাও বিভিন্ন সময় বিভিন্ন পরীক্ষায় এসেছে। ভারতের কমিউনিস্ট আন্দোলনের অগ্রদূত ও গণতন্ত্রের একজন প্রবক্তা এম.এন. রায় 1934 সালে প্রথম ভারতীয়দের জন্য এবং ভারতের সংবিধান প্রণয়নের জন্য একটি সংবিধান সভার ধারণা উপস্থাপন করেছিলেন। এবার পরীক্ষার সময় তোমাদের প্রশ্নটা একটু ঘুরিয়ে দিতে পারে যে সংবিধান সভা যে ধারণাটি সেটি কত সালে এম.এন. রায় উপস্থাপন করেছিলেন? সেটি হচ্ছে 1934 সালে। আজকে 27 নম্বর প্রশ্ন, ভারতের সংবিধানের কোন অংশে কল্যাণমূলক রাষ্ট্রের কথা বলা হয়েছে? কনসেপ্ট অফ ওয়েলফেয়ার স্টেট ইন ইন্ডিয়ান কনস্টিটিউশন ইজ ইনক্লুডেড ইন? উত্তর রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি, ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি অর্থাৎ ডিপিএসপি। ভারতীয় সংবিধানের পার্ট 4 এবং ধারা 36 থেকে 51-তে রাষ্ট্রীয় পরিচালনার নির্দেশমূলক নীতির বিবরণ দেওয়া হয়েছে। এটা আমরা আগেও পড়লাম প্রশ্নের। আর আয়ারল্যান্ডের সংবিধান থেকে নেওয়া হয়েছে। আর একটি কল্যাণমূলক রাষ্ট্রের অর্থ হলো রাষ্ট্র পরিচালনার এমন একটি ধারণা যেখানে নাগরিকদের অর্থনৈতিক ও সামাজিক অগ্রগতিতে রাষ্ট্র গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আজকের 28 নম্বর প্রশ্ন, ভারতের সংবিধানে আমাদের দেশের কি নামে বর্ণনা করা হয়েছে? অর্থাৎ হুইচ নেম অর নেমস ইজ আওয়ার কান্ট্রি মেনশন ইন দ্য কনস্টিটিউশন? উত্তর ভারত এবং ইন্ডিয়া। ভারতের সংবিধানের 1 নম্বর ধারাতে বলা হয়েছে যে ইন্ডিয়া অর্থাৎ ভারত রাজ্যগুলির একটি সংঘ হবে। এই ধারাতে দেশের নাম ও রাজনৈতিক ব্যবস্থার ধরন নির্ধারণ করে। এটাও তোমরা খাতায় লিখে রাখতে পারো যে ভারতের সংবিধানে আমাদের দেশের নাম যে ভারত বা ইন্ডিয়া রাখা হয়েছে সেটি কত নম্বর ধারাতে বলা হয়েছে? সেটা হচ্ছে 1 নম্বর ধারাতে বলা হয়েছে। 29 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানের কোন ধারা সংখ্যালঘুদের স্বার্থ রক্ষার সাথে যুক্ত? ইন হুইচ আর্টিকেল দ্য প্রভিশন হ্যাজ বিন মেড অন দ্য প্রোটেকশন অব দ্য ইন্টারেস্ট অব দ্য মাইনরিটিস? উত্তর আর্টিকেল 29।
29 নম্বর ধারাটি ভারতের সংখ্যালঘুদের স্বার্থ সুরক্ষা প্রদান করে থাকে। এই ধারাটি ধর্ম, বর্ণ, জাতি, ভাষা বা তাদের যে কোনোটির ভিত্তিতে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির অস্বীকৃতিকে নিষিদ্ধ করে। 29 নম্বর ধারা অনুযায়ী সংখ্যালঘুরা তাদের পছন্দের শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা ও পরিচালনার অধিকার পেয়ে থাকেন। আজকে 30 নম্বর প্রশ্ন, মৌলিক অধিকারগুলির রক্ষা করার ক্ষমতা কার হাতে ন্যস্ত? হু হ্যাজ দ্য পাওয়ার টু প্রোটেক্ট ফান্ডামেন্টাল রাইটস? উত্তর, ভারতের সুপ্রিম কোর্ট। তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো। এই ভিডিও থেকে তোমরা যদি একটু উপকৃত হও তাহলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করো, লাইক করো এবং কমেন্ট করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো। আজকের 31 নম্বর প্রশ্ন, হাউস অব দ্য পিপল এর নাম লোকসভা রাখা হয় কত সালে? ইন হুইচ ইয়ার ওয়াজ দ্য হাউস অব দ্য পিপল রিনেম অ্যাজ লোকসভা? উত্তর হচ্ছে 1954 সালে। এখানে দেখো, লোকসভার প্রথম স্পিকার জিভি মাভলাঙ্কর হাউস অব দ্য পিপলের নাম পরিবর্তন করার কথা ঘোষণা করেন। লোকসভা হলো ভারতের দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের নিম্নকক্ষ, যেখানে রাজ্যসভা উচ্চকক্ষ। লোকসভা জনপ্রিয় কক্ষ নামেও পরিচিত, কারণ এর সদস্যরা সরাসরি জনগণ দ্বারা নির্বাচিত হন। এখানে দেখো, একটি প্রশ্ন এখান থেকে হয়, সেটি হচ্ছে আমাদের ভারতবর্ষে লোকসভার প্রথম স্পিকার কে ছিলেন? জিভি মাভলাঙ্কর ছিলেন। এটাও বিভিন্ন পরীক্ষায় বিভিন্ন সময় বিভিন্ন পরীক্ষায় এসেছিল। আজকের 32 নম্বর প্রশ্ন, লোকসভার কতবার লোকসভার মেয়াদ 6 বছর বাড়ানো হয়েছিল? হাউ মেনি টাইমস ওয়াজ দ্য টার্ম অফ লোকসভা এক্সটেন্ডেড টু 6 ইয়ার্স? উত্তর, একবার। লোকসভার মেয়াদ সাধারণত 5 বছর। ভারতের ইতিহাসে লোকসভার মেয়াদ একবারই বাড়ানো হয়েছিল। 1975 সালে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর কর্তৃক ঘোষিত জাতীয় জরুরি অবস্থার সময় এটি ঘটেছিল। অর্থাৎ লোকসভার মেয়াদ 5 বছরের থেকে 6 বছর করে দেওয়া হয়েছিল। আজকে 33 নম্বর প্রশ্ন, ভারতের কোন প্রধানমন্ত্রী যিনি সংসদের মুখোমুখি হননি? হু ওয়াজ দ্য ফার্স্ট প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া হু রিজাইন্ড উইদাউট অ্যাটেন্ডিং এ পার্লামেন্ট সেশন? উত্তর, চৌধুরী চরণ সিং। চৌধুরী চরণ সিং 28শে জুলাই 1979 সালে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন। চৌধুরী চরণ সিং লোকসভায় তার সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করার ঠিক আগে ইন্দিরা গান্ধী সমর্থন প্রত্যাহার করে নেন এবং চৌধুরী চরণ সিং পদত্যাগ করেন। তিনি ভারতের একমাত্র প্রধানমন্ত্রী হয়েছিলেন যিনি সংসদের মুখোমুখি হননি। এবং প্রশ্নটা ঘুরিয়ে দিতে পারে যে ভারতের একমাত্র প্রধানমন্ত্রী যিনি কখনো সংসদের মুখোমুখি হননি তিনি কে? উত্তর হচ্ছে চৌধুরী চরণ সিং। এটা তোমরা খাতায় লিখে রেখো। আজকে 34 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানে বিচার বিভাগের স্বাধীনতা কোথা থেকে নেওয়া হয়েছে? দ্য ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারি ইন ইন্ডিয়ান কনস্টিটিউশন ইজ টেকেন ফ্রম? উত্তর, মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান থেকে নেওয়া হয়েছে এটি। মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান থেকে ভারতের সংবিধানে গৃহীত বিষয়গুলি কী কী? অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান থেকে আমাদের সংবিধানে কী কী বিষয়গুলি নেওয়া হয়েছে? প্রস্তাবনা নেওয়া হয়েছে, মৌলিক অধিকারের ধারণাটি নেওয়া হয়েছে, বিচার ব্যবস্থার স্বাধীনতা নেওয়া হয়েছে, সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট বিচারপতির অপসারণ এই ধারণাটি নেওয়া হয়েছে, রাজ্যসভার চেয়ারম্যান রূপে উপরাষ্ট্রপতি এই ধারণাটাও নেওয়া হয়েছে, আর অঙ্গরাজ্যের শাসন ব্যবস্থা, এই সমস্ত বিষয়গুলি মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান থেকে নেওয়া হয়েছে। এগুলো প্রত্যেকটা তোমরা খাতায় লিখে রেখো। আজকের 35 নম্বর প্রশ্ন, কোন রাজ্যে রাষ্ট্রপতি শাসন কার পরামর্শে জারি করা হয়? অর্থাৎ কোন রাজ্যে রাষ্ট্রপতি শাসন কার পরামর্শে জারি করা হয়? অন হুইচ অ্যাডভাইস ইজ প্রেসিডেন্টস রুল ইম্পোজড ইন দ্য স্টেট? উত্তর, রাজ্যের ব্যাপার বলেছে তাহলে রাজ্যে গভর্নর হবে, অর্থাৎ রাজ্যপালের পরামর্শে রাষ্ট্রপতি কোনো রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করতে পারেন। ভারতের সংবিধানের 356 ধারা অনুযায়ী কোনো রাজ্যে রাষ্ট্রপতি শাসন লাগু করার জন্য সেই রাজ্যের রাজ্যপালের থেকে রিপোর্ট পাওয়ার পর রাষ্ট্রপতি সিদ্ধান্ত নেন।
যে কোনো রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করার জন্য সংসদীয় অনুমোদন থাকা দরকার। রাষ্ট্রপতি শাসনের ঘোষণাটি জারি হওয়ার 2 মাসের মধ্যে সংসদের উভয় কক্ষে অর্থাৎ লোকসভা এবং রাজ্যসভায় অনুমোদন নিতে হয়। এখানে পরীক্ষার সময় এখান থেকে আরেকটা প্রশ্ন হয় যে কোনো রাজ্যের রাষ্ট্রপতি শাসন জারি করা হয় কততম ধারা অনুযায়ী? 356 নম্বর ধারা অনুযায়ী। কেমন, এটাও একটু খাতায় তোমরা লিখে রেখো। 36 নম্বর প্রশ্ন আজকের, সংবিধানের কোন ধারা অনুযায়ী ভারতে অর্থ কমিশন গঠিত হয়? আন্ডার হুইচ আর্টিকেল হ্যাজ দ্য ফাইন্যান্স কমিশন বিন কনস্টিটিউট ইন ইন্ডিয়া? উত্তর 280 নম্বর ধারা অনুযায়ী। এবার দেখো এখান থেকে এই অর্থ কমিশন থেকে কি কি প্রশ্ন আসতে পারে বা বিভিন্ন পরীক্ষায় বিভিন্ন সময় যে সমস্ত প্রশ্নগুলি এসেছে সেখান থেকে আমি নিয়ে একটা তোমাদের নোটের মতন তৈরি করে দিয়েছি এখানে। এটা তোমরা খাতায় অবশ্যই লিখে রেখো। প্রত্যেকটা লাইনের মধ্যেই দেখো তোমার প্রশ্ন আছে যেগুলি বিভিন্ন পরীক্ষায় এসেছে। যেমন ভারতের সংবিধানে 280 নম্বর ধারা অনুযায়ী ভারতের অর্থ কমিশন গঠিত হয়। তাহলে ভারতের অর্থ কমিশন কত নম্বর ধারা অনুযায়ী গঠিত হয়? না, 280 নম্বর ধারা অনুযায়ী। ভারতের রাষ্ট্রপতি প্রতি 5 বছর অন্তর এই অর্থ কমিশন গঠন করেন। পরীক্ষার সময় এসেছে অনেকবার যে অর্থ কমিশন কে গঠন করেন? উত্তর ভারতের রাষ্ট্রপতি। এবং এটাও পরীক্ষা এসেছে অর্থ কমিশন কত বছর অন্তর অন্তর গঠিত হয়? 5 বছর অন্তর অন্তর রাষ্ট্রপতি গঠন করেন অর্থ কমিশন। আর অর্থ কমিশনের মোট কতজন সদস্য থাকেন এটাও একটু লিখে রেখো যে অর্থ কমিশনে মোট 5 জন সদস্য থাকেন। একজন চেয়ারম্যান থাকেন এবং 4 জন অন্যান্য সদস্যরা থাকেন। এবং সংসদের যোগ্যতা সংসদ নির্ধারণ করেন। এই সদস্যদের যে যোগ্যতা হওয়া অর্থাৎ 4 জন সদস্য থাকেন তাদের যোগ্যতা কীরকম হওয়া দরকার সংসদ নির্ধারণ করে। আর এই যে অর্থ কমিশনের কাজটা কি? অর্থ কমিশন হচ্ছে কেন্দ্র রাজ্য সরকারের মধ্যে আর্থিক সম্পর্ক নির্ধারণ করে। আর অর্থ কমিশন হলো একটি সাংবিধানিক সংস্থা। তারপরে দেখো প্রথম অর্থ কমিশন গঠিত হয় 26 নভেম্বর 1951 সালে। তাহলে প্রথম অর্থ কমিশন কবে গঠিত হয়? না 22 নভেম্বর 1951 সালে। এটা তোমরা লিখে রেখো যে প্রথম অর্থ কমিশন গঠিত হয় 22 নভেম্বর 1951 সালে। আর প্রথম অর্থ কমিশনের চেয়ারম্যান কে ছিলেন? না কেসি নিয়োগী ছিলেন। আর বর্তমান অর্থ কমিশনের চেয়ারম্যান কে? না ডক্টর অরবিন্দ পানাগড়িয়া। ইনি 16তম অর্থ কমিশনের চেয়ারম্যান। আর এই যে 16তম অর্থ কমিশন গঠিত হয়েছে কত সালে? না 2023 সালে 31শে ডিসেম্বর। এই সমস্ত যে নোটটা রয়েছে এটা তোমরা খাতায় লিখে রাখো। এখান থেকে তোমরা পরীক্ষায় যদি এখান থেকে কোনো প্রশ্ন আসে তোমরা অবশ্যই পারবে। আজকে 37 নম্বর প্রশ্ন, ভারতের প্রধান নির্বাচন কমিশনের কার্যকাল কত? হোয়াট ইজ দ্য টার্ম অফ অফিস অফ দ্য চিফ ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়া? উত্তর 6 বছর বা 65 বছর বয়স পর্যন্ত, যেটি আগে হবে। অর্থাৎ 6 বছর যদি হয় তাহলে 6 বছর পর্যন্ত, 6 বছর 6 বছরের আগে যদি তার বয়স যদি 65 বছর হয়ে যায় তাহলে সে সময় তিনি তার পদ থেকে তিনি পদত্যাগ করেন। এখানে দেখো একটুখানি আমি বড় করে একটুখানি লিখে দিয়েছি, যেটা হচ্ছে প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হয়। এখান থেকে তোমার একটা প্রশ্ন হতে পারে, সেটা হচ্ছে ভারতের নির্বাচন কমিশনারকে কে নিযুক্ত করেন? রাষ্ট্রপতি নিযুক্ত হন। এবার পরেরটা দেখো, ভারতের সংবিধানে 324 থেকে 329 ধারায় নির্বাচন কমিশনের সম্পর্কে উল্লেখ আছে। তোমার পরীক্ষা আসতেই পারে যে নির্বাচন কমিশন সম্পর্কে ভারতের সংবিধানের কততম আর্টিকেলে বলা হয়েছে বা ধারাতে বলা হয়েছে? 324 থেকে 329 ধারায় বলা হয়েছে। আর নির্বাচন কমিশন হচ্ছে একটি স্বায়ত্তশাসিত সাংবিধানিক সংস্থা। আর এটি ভারতের লোকসভা, রাজ্যসভা ও রাজ্য বিধানসভা এবং দেশের রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি নির্বাচন পরিচালনা করে থাকে। আর ভারতের প্রথম নির্বাচন কমিশন গঠিত হয় 25শে জানুয়ারি 1950 সালে। ভারতের প্রথম নির্বাচন কমিশনার ছিলেন সুকুমার সেন। এটাও অনেকবার পরীক্ষা এসেছে যে ভারতের প্রথম নির্বাচন কমিশনার কে ছিলেন? সুকুমার সেন ছিলেন ভারতের প্রথম নির্বাচন কমিশনার। তো এটাও তোমরা সুন্দরভাবে খাতায় লিখে রেখো। আজকে 38 নম্বর প্রশ্ন, সংবিধানের কোন অনুচ্ছেদে সংবিধান সংশোধনের বিধান রয়েছে? আন্ডার হুইচ আর্টিকেল দ্য প্রভিশন ফর অ্যামেন্ডমেন্ট অফ দ্য কনস্টিটিউশন হ্যাজ বিন মেড? উত্তর 368 নম্বর ধারাতে ভারতের সংবিধানে সংশোধনের কথা বলা হয়েছে।
ভারতের সংবিধানের 368 নম্বর ধারাতে সংবিধান সংশোধনের বিধান রয়েছে। তাহলে এখানে 368 নম্বর ধারা অনুযায়ী সংবিধান সংশোধন আমাদের করা যায়। আর এই ধারাতে সংবিধান সংশোধনের পদ্ধতি এবং সুযোগের বিষয়ে বিস্তারিতভাবে ব্যাখ্যা দেওয়া হয়েছে। 3টি উপায় সংবিধান সংশোধন করা যেতে পারে। এখান থেকে আর একটা প্রশ্ন হতে পারে যে ভারতের সংবিধান যে সংশোধন করা সেটা কটা উপায়, সেটা হচ্ছে 3টি উপায়। 1 নম্বর হচ্ছে সংসদের সাধারণ সংখ্যাগরিষ্ঠতার দ্বারা সংশোধনী করা যায়। 2 নম্বর সংসদের বিশেষ সংখ্যাগরিষ্ঠতার দ্বারা সংশোধনী করা যায়। 3 নম্বর সংসদের বিশেষ সংখ্যাগরিষ্ঠতার দ্বারাই সংশোধনী এবং অন্তত অর্ধেক রাজ্যের আইনসভার অনুমোদন। এই 3টি উপায় সংবিধান সংশোধন করা যেতে পারে। 1950 সালে সংবিধান কার্যকর হওয়ার পর থেকে 2025 জানুয়ারি পর্যন্ত ভারতের সংবিধান মোট 106 বার সংশোধন করা হয়েছে। তো এটা একটু পরীক্ষা আসতে পারে যে এখনো পর্যন্ত কতবার ভারতের সংবিধান সংশোধন করা হয়েছে। 106 বার। আর ভারতের সংবিধান প্রথম সংশোধন করা হয় 1951 সালে। এটাও তো অনেকবার পরীক্ষায় এসেছে, তোমরা জানো। তো এইটাও সুন্দরভাবে তোমরা একটু খাতায় লিখে রেখো। আজকের 39 নম্বর প্রশ্ন, কোন সংবিধান সংশোধনী আইনকে মিনি সংবিধান বলা হয়? হুইচ কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট ইজ কল্ড মিনি কনস্টিটিউশনস? উত্তর 42তম সংশোধনী। 42তম সংশোধনী আইন 1976 সালে ভারতীয় সংবিধানের অন্যতম গুরুত্বপূর্ণ সংশোধনী। ইন্দিরা গান্ধীর নেতৃত্বে ভারতীয় জাতীয় কংগ্রেস এই আইনটি প্রণয়ন করেছিলেন। এবার থেকে এখান থেকে একটা প্রশ্ন আসতে পারে যে 42তম সংবিধান সংশোধন হয়েছিল 1976 সালে। সে সময় প্রধানমন্ত্রী কে ছিলেন? ইন্দিরা গান্ধী ছিলেন প্রধানমন্ত্রী। কেমন? আর এই আইনটি ভারতীয় সংবিধানের বিপুল সংখ্যক সংশোধনী করেছিল, তার জন্য একে মিনি সংবিধান একটা বলা হয়। আর একটা হচ্ছে এই সংবিধান সংশোধনের মাধ্যমে আমাদের প্রস্তাবনায় সমাজবাদী, ধর্মনিরপেক্ষ এবং অখণ্ডতা, এই যে 3টে শব্দ, এটা যুক্ত করা হয়েছিল আমাদের প্রস্তাবনাতে, সংবিধানের প্রস্তাবনাতে। আর পার্ট 4-এর এতে ভারতীয় নাগরিকদের মৌলিক কর্তব্যগুলিও নির্ধারণ করেছে এবং রাষ্ট্রপতিকে মন্ত্রিপরিষদের পরামর্শ অনুযায়ী কাজ করতে বাধ্য করেছে। এইগুলো আমাদের 42তম সংবিধান সংশোধনীর মাধ্যমে আমাদের সংবিধান অন্তর্ভুক্ত করা হয়েছে। তো এইগুলো তোমরা একটু খাতায় লিখে রেখো। তো এখান থেকে আর একটা প্রশ্ন হতে পারে যে রাষ্ট্রপতিকে মন্ত্রিপরিষদের পরামর্শ নিয়ে কাজ করতে বাধ্য করা হয়েছে, এটা কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে? সেটা হচ্ছে 42তম সংবিধান সংশোধনীর মাধ্যমে। কেমন? আজকে 40 নম্বর প্রশ্ন দেখো, কোন সংবিধান সংশোধনীর মাধ্যমে দিল্লি জাতীয় রাজধানী অঞ্চলে পরিণত হয়েছে? বাই হুইচ কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট ওয়াজ দ্য ন্যাশনাল ক্যাপিটাল টেরিটরি অফ দিল্লি ফর্মড? উত্তর হচ্ছে 69তম সংশোধনীর মাধ্যমে। এটাও বিভিন্ন পরীক্ষায় বিভিন্ন সময় বিভিন্ন পরীক্ষায় এসেছে এই প্রশ্নটাও। এখানে যে 100টা তোমাদের প্রশ্নটা নিয়ে আমি আলোচনা করেছি, সেখানে সেই 100টা প্রশ্নই বিভিন্ন সময় বিভিন্ন পরীক্ষায় এসেছে। সে তোমার রেলওয়ে বলো বা WBCS, ওয়েস্ট বেঙ্গলের WBCS বলো, বা মিসলেনিয়াস বলো, অথবা CGL বলো বা CHSL বলো, GD বলো, বিভিন্ন পরীক্ষায় তোমাদের এই প্রশ্নগুলি 100টা প্রশ্নগুলি বিভিন্ন পরীক্ষায় ঘুরিয়ে ফিরিয়ে এসেছে। তো এখানে দেখো 1991 সালে 69তম সংশোধনীর মাধ্যমে দিল্লির কেন্দ্রশাসিত অঞ্চলকে দিল্লির জাতীয় রাজধানী অঞ্চল হিসেবে ঘোষণা করা হয়েছে। এই সংশোধনীর মাধ্যমে দিল্লিকে একটি বিশেষ রাজ্য হিসেবে ঘোষণা করা হয়েছে। তাহলে এখানে 69তম সংবিধান সংশোধন কত সালে করা হয়েছিল না? 1991 সালে। তো 1991 সালটাও তোমরা একটু দেখে রেখো, কেননা কোনো সময় সালটাও দিতে পারে। 41 নম্বর প্রশ্ন, ভারতের সংবিধানে সংবিধান সংশোধনের বিধান কোন দেশ থেকে নেওয়া হয়েছে? The provision for constitutional amendment in the Indian Constitution has been taken from which country? উত্তর হচ্ছে দক্ষিণ আফ্রিকা। অর্থাৎ দক্ষিণ আফ্রিকার সংবিধানের থেকে আমাদের যে সংবিধান সংশোধনের যে ধারণাটি সেটা নেওয়া হয়েছে। 42 নম্বর প্রশ্ন, একটি শক্তিশালী কেন্দ্রের সাথে ভারতের ফেডারেল ব্যবস্থা কোন দেশের সংবিধান দ্বারা অনুপ্রাণিত? India's federal system with a powerful center is inspired by the constitution of which country?
উত্তর কানাডা। আজকে 43 নম্বর প্রশ্ন, ভারতের সংবিধানের যুগ্ম তালিকা কোন দেশ থেকে নেওয়া হয়েছে? ফ্রম হুইচ কান্ট্রি হ্যাজ দ্য কনকারেন্ট লিস্ট ইনক্লুডেড ইন দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া বিন টেকেন? উত্তর অস্ট্রেলিয়া। অর্থাৎ অস্ট্রেলিয়ার সংবিধান থেকে আমাদের সংবিধানে যে যুগ্ম তালিকা রয়েছে তার দ্বারা সেই ধারণাটি নেওয়া হয়েছে। এবারে দেখো, এই যুগ্ম তালিকা থেকে বিভিন্ন সময় বিভিন্ন পরীক্ষায় প্রচুর প্রশ্ন আসে, মানে একটা দুটো তো প্রশ্ন থাকেই। দেখো, ভারতের সংবিধানে 7ম তফসিলে কেন্দ্র রাজ্যগুলির মধ্যে ক্ষমতা বন্টন করা হয়েছে। এর ক্ষমতা বন্টন করা হয়েছে এইটিতে 3টি তালিকা রয়েছে, যেমন কেন্দ্র তালিকা, রাজ্য তালিকা, যুগ্ম তালিকা। তো বর্তমানে কেন্দ্র তালিকা, দেখো 7ম তফসিলে কেন্দ্র রাজ্যগুলির মধ্যে ক্ষমতা বন্টন করা হয়েছে, তাহলে 7ম তফসিলটা তোমরা অবশ্যই মনে রাখবে। আর একটা হচ্ছে বর্তমানে কেন্দ্র তালিকায় মোট কটা বিষয় আসে বিভিন্ন, মানে এটা ধারাবাহিক বিভিন্ন পরীক্ষায় তোমাদের দেখে থাকবে যে বিভিন্ন পরীক্ষা আসে যে কেন্দ্র তালিকাতে কটা বিষয় রয়েছে, রাজ্য তালিকাতে কটা বিষয় রয়েছে বর্তমানে, যুগ্ম তালিকাতে কটা বিষয় রয়েছে বর্তমানে। তো এগুলো একটু তোমরা দেখবে যে আমি পুরো একেবারে আপডেট করে দেওয়া হয়েছে এখানে। তো বর্তমানে কেন্দ্র তালিকাতে মোট বিষয় আছে 100টি, পূর্বে 97টি ছিল। রাজ্য তালিকাতে 61টির বিষয় আছে বর্তমানে, পূর্বে 66টি বিষয় ছিল। আর যুগ্ম তালিকাতে 52টি বিষয়, পূর্বে 47টি বিষয় ছিল। এবার দেখো, আমাদের যে কেন্দ্র তালিকা, রাজ্য তালিকা, যুগ্ম তালিকা রয়েছে, এই মধ্যে কোন কোন বিষয়গুলো রয়েছে, কোন কোন বিষয় মানে জিনিসগুলো রয়েছে, সেগুলো তোমাদের বিভিন্ন পরীক্ষা আসে। দেখো, সব তো ওই যে কেন্দ্র তালিকা, রাজ্য তালিকা, যুগ্ম তালিকাতে এই যে 100টি, 61টি, 52টি, এগুলো এত তো মনে রাখা যায় না, সম্ভব নয় আমাদের মনে রাখা। তো যেগুলো খুব ইম্পর্টেন্ট এবং যেগুলো বিভিন্ন পরীক্ষা এসেছে এতদিন পর্যন্ত, সেগুলো আমাদের অন্তত মুখস্থ রাখতে হবে এবং তার সাথে এক্সট্রা কিছু আমাদের মানে মনে রাখতে হবে। তো যেগুলো তোমাদের আসার সম্ভাবনা রয়েছে, হ্যাঁ, সেগুলো আমি একটা লিস্ট করে সুন্দরভাবে করে দিয়েছি। তোমরা অবশ্যই এগুলো খাতায় লিখে রেখো, অবশ্যই তোমরা এখান থেকে উপকৃত হবে। যেমন ইউনিয়ন লিস্টের মধ্যে কী কী পড়ছে? ডিফেন্স পড়ছে, ফরেন অ্যাফেয়ার্স পড়ছে, অ্যাটমিক এনার্জি পড়ছে, ব্যাংকিং, কারেন্সি, মিনারেল রিসোর্সেস, সিবিআই, সিটিজেনশিপ, রেলওয়েজ, সেন্সাস, সার্ভে অফ ইন্ডিয়া, শিপিং অ্যান্ড নেভিগেশন, এই সমস্ত বিষয়গুলি ইউনিয়ন লিস্টের মধ্যে পড়ছে। এগুলো খুব একটু ভালো করে তোমরা মুখস্থ করো। আর একটা স্টেট লিস্টের মধ্যে কোনগুলো না? হেলথ, স্যানিটেশন, পাবলিক অর্ডার অ্যান্ড পুলিশ, কমার্স, এগ্রিকালচার ইনকাম, লোকাল সেলফ গভর্নমেন্ট, লাইব্রেরিজ অ্যান্ড মিউজিয়াম। এই দেখো, রিসেন্ট একটি পরীক্ষায় মনে পড়ছে না আমার ঠিক, লাইব্রেরিজ কোন তালিকায় অন্তর্ভুক্ত দিয়েছিল। আমার যে সমস্ত ছেলেমেয়েরা আমার কাছে পড়ে, তারা স্টুডেন্টসরা, আমার যে সমস্ত ছাত্রছাত্রীরা আমার কাছে পড়ে, তারা আবার লিখে রয়েছে যে এটা ইউনিয়ন লিস্টে, কেননা লাইব্রেরি ইউনিয়ন লিস্টের মধ্যে তারা করেছে, বেশ কিছু ভুল করে এসেছে। কিন্তু এটা দেখো, লাইব্রেরি মিউজিয়াম কিন্তু স্টেট লিস্টের মধ্যে পড়ে, অর্থাৎ রাজ্য তালিকার মধ্যে লাইব্রেরি এবং মিউজিয়াম এই বিষয়টি রয়েছে। দ্য ফেয়ার্স, ল্যান্ড রিভিনিউ, ট্যাক্স অন ল্যান্ড অ্যান্ড বিল্ডিং। এবার কনকারেন্ট লিস্টের মধ্যে দেখো কী কী? ফরেস্ট, এডুকেশন। এই এডুকেশনটা আমাদের বিভিন্ন পরীক্ষায় দিয়েছে যে এডুকেশন কোন তালিকায় অন্তর্ভুক্ত। এটা হচ্ছে যুগ্ম তালিকা অন্তর্ভুক্ত এডুকেশনটা, মানে আমাদের শিক্ষা ব্যবস্থাটা। ক্রিমিনাল লস, ম্যারেজ, ডিভোর্স, ট্রেড ইউনিয়নস, নিউজ পেপার্স, বুকস, প্রিন্টিং, পপুলেশন কন্ট্রোল, ফ্যামিলি প্ল্যানিং, সোশ্যাল সিকিউরিটি, এগুলো তোমার কনকারেন্ট লিস্ট অর্থাৎ যুগ্ম তালিকা অন্তর্ভুক্ত। তো এইগুলো সুন্দরভাবে তোমরা একটা খাতায় লিখে নেবো, অবশ্যই এখান থেকে তোমরা উপকৃত হবে। আজকে 44 নম্বর প্রশ্ন, ভারতের রাষ্ট্রপতির ইমপিচমেন্ট প্রক্রিয়াটি হলো দ্য প্রসিডিওর অফ ইমপিচমেন্ট অফ দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ইজ। উত্তর অর্ধ বিচার বিভাগীয় প্রক্রিয়া, কোয়াসি জুডিশিয়াল প্রসিডিওর। আজকের 45 নম্বর প্রশ্ন, মৌলিক অধিকারগুলির বাস্তবায়নের ক্ষমতা কার হাতে ন্যস্ত? হু হ্যাজ দ্য পাওয়ার টু ইমপ্লিমেন্ট ফান্ডামেন্টাল রাইটস? উত্তর সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট উভয়েরই। আমাদের মৌলিক অধিকারগুলি বাস্তবায়নের ক্ষমতা তাদের হাতে ন্যস্ত, অর্থাৎ সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট ওপর ন্যস্ত। আজকে 46 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে ভারতের সমন্বিত বা একত্রিত তহবিল সম্পর্কে বলা হয়েছে? হুইচ আর্টিকেল অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ডিলস উইথ দ্য প্রভিশন উইথ রেসপেক্ট টু কনসোলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া? উত্তর 266 নম্বর ধারাতে কনসোলিডেটেড ফান্ডের কথা বলা হয়েছে। একত্রিত বা সমন্বিত তহবিল ভারতের সংবিধানের 266
1 অধীনে গঠিত হয়, ধারা অধীনে গঠিত হয়। এটা কি, এই ফান্ডটা হচ্ছে সরকারি যাবতীয় ব্যয় এই তহবিল থেকে, মানে এই ফান্ড থেকে করা হয়। সংসদের অনুমোদন ছাড়া এই তহবিল থেকে কোনো অর্থ উত্তোলন করা যায় না। আজকে 47 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন সম্পর্কে উল্লেখ আছে? হুইচ আর্টিকেল অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া মেনশনস অ্যাবাউট ইউপিএসসি? উত্তর 315 নম্বর ধারা অনুযায়ী। 315 নম্বর ধারাতে ভারতীয় সংবিধানের ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন সম্পর্কে বলা হয়েছে। এখানে একটুখানি দেখে নাও, ভারতীয় সংবিধানের 315 নম্বর ধারাতে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন সম্পর্কে বলা হয়েছে। এবার ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন অর্থাৎ ইউপিএসসি হলো ভারতের কেন্দ্রীয় নিয়োগকারী সংস্থা। ইউপিএসসির গঠন, নিয়োগ এবং এর সদস্যদের অপসারণ এবং ইউপিএসসির ক্ষমতা কার্যগুলি ভারতীয় সংবিধানের পার্ট 14 এবং 315 থেকে 323 ধারাতে বর্ণনা করা হয়েছে। তাহলে ইউপিএসসি অর্থাৎ ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন কততম পার্টে রয়েছে? না 14তম পার্টে রয়েছে। এবং কত ধারাতে রয়েছে? না 315 থেকে 323 ধারাতে রয়েছে। এটা একটু সুন্দরভাবে তোমরা লিখে রেখো। আজকের 48 নম্বর প্রশ্ন, তপশিলি জাতির জন্য জাতীয় কমিশন কোন অনুচ্ছেদে উল্লেখ রয়েছে? ন্যাশনাল কমিশন ফর শিডিউল্ড কাস্ট ইজ রিলেটেড টু হুইচ আর্টিকেল? উত্তর 338 নম্বর আর্টিকেলে বলা হয়েছে। আজকের 49 নম্বর প্রশ্ন, ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদে রাজ্যপালকে অধ্যাদেশ জারি করার ক্ষমতা দেয়? হুইচ আর্টিকেল অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন গিভস দ্য পাওয়ার অফ ইস্যুইং অর্ডিন্যান্স টু দ্য গভর্নর? উত্তর 213 আর্টিকেল অনুযায়ী আমাদের রাজ্যপালকে অধ্যাদেশ জারি করার ক্ষমতা দেওয়া হয়। সংবিধানে 213 ধারায় রাজ্যপালকে অধ্যাদেশ জারি করার ক্ষমতা প্রদান করে। রাজ্য বিধানসভা এক বা উভয় কক্ষের অধিবেশন না থাকাকালীন রাজ্যপাল অধ্যাদেশ জারি করেন। রাজ্যপালের জারি করা অধ্যাদেশ আইনের মতোই প্রযুক্ত হয়। রাজ্যপাল যে কোনো সময় এই অধ্যাদেশ প্রত্যাহার করে নিতে পারেন। আজকের 50 নম্বর প্রশ্ন, সুপ্রিম কোর্টের কোন এখতিয়ার কেন্দ্র ও রাজ্য এবং রাজ্যগুলির মধ্যে বিরোধ নিষ্পত্তি করার অনুমতি দেয়? হুইচ jurisdictions of the Supreme Court allow it to settle dispute between the center and state and amongst state? উত্তর মূল এখতিয়ার অর্থাৎ অরিজিনাল জুরিডিকশনস। সুপ্রিম কোর্টের মূল এখতিয়ারের মাধ্যমে কেন্দ্র ও রাজ্যের মধ্যে এবং রাজ্যগুলির মধ্যে বিরোধ নিষ্পত্তি করা হয়। সংবিধানের 131 নম্বর ধারায় এই ক্ষমতা দেওয়া হয়েছে। সুপ্রিম কোর্টের মূল এখতিয়ারের অন্তর্ভুক্ত বিষয়গুলি হলো কেন্দ্রীয় সরকার এবং এক বা একাধিক রাজ্য সরকারের মধ্যে বিরোধ, 2 বা ততোধিক রাজ্য সরকারের মধ্যে বিরোধ, রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতি নির্বাচন সংক্রান্ত কোনো যদি বিরোধ দেখা যায় বা মতপার্থক্য দেখা যায়, তখন সুপ্রিম কোর্ট মূল এখতিয়ারের মাধ্যমে নিষ্পত্তি করে। তাহলে এগুলোও তোমরা একটু খাতায় লিখে রেখো। আজকের 51 নম্বর প্রশ্ন, উভয় কক্ষে যৌথ সভায় সভাপতিত্ব কে করেন? দ্য জয়েন্ট সিটিং অফ বোথ দ্য হাউস ইজ চেয়ার্ড বাই? উত্তর লোকসভার স্পিকার। আজকে 52 নম্বর প্রশ্ন, পদাধিকার বলে রাজ্যসভার চেয়ারম্যান কে হন? হু ইজ এক্স অফিসিও চেয়ারম্যান অফ রাজ্যসভা? উত্তর ভারতের উপরাষ্ট্রপতি। ভারতীয় সংবিধানের 80 নম্বর ধারায় গঠিত রাজ্যসভা হল ভারতীয় দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের উচ্চকক্ষ। ভারতের উপরাষ্ট্রপতি তার পদাধিকার বলে রাজ্যসভার চেয়ারম্যান হন। রাজ্যসভার বর্তমান চেয়ারম্যান জগদীপ ধনখড়। 53 নম্বর প্রশ্ন, ভারতের রাষ্ট্রপতির পদে নির্বাচনের জন্য নির্ধারিত সর্বোচ্চ বয়সসীমা কত? দ্য ম্যাক্সিমাম এজ প্রেসক্রাইবড ফর ইলেকশন অ্যাজ প্রেসিডেন্ট ইজ? সর্বনিম্ন তো বয়সটা আমরা আগে পড়েছি, কিন্তু সর্বোচ্চ বয়সসীমা কত? উত্তর হচ্ছে কোনো বয়সসীমা নেই। সংবিধানের 58 নম্বর ধারাতে ভারতের রাষ্ট্রপতির জন্য যোগ্যতার প্রধান নীতি নির্ধারণ করা হয়েছে।
ভারতের রাষ্ট্রপতির মেয়াদ 5 বছর। ভারতের বর্তমান রাষ্ট্রপতি হলেন মাননীয়া দ্রৌপদী মুর্মু। রাষ্ট্রপতির সর্বনিম্ন বয়স 35 বছর, সর্বোচ্চ বয়স কোনো বয়সসীমা নেই। এগুলো তোমরা একটু খাতায় লিখে রেখো। একবার লিখেছি, কিন্তু সর্বোচ্চ বয়সটা দিয়ে এবং সর্বনিম্ন বয়স দিয়ে পাশাপাশি আরেকটু সুন্দর করে লিখে দিয়েছি এখানে। উপরাষ্ট্রপতির সর্বনিম্ন বয়স 35 বছর, সর্বোচ্চ কোনো বয়সসীমা নেই। প্রধানমন্ত্রীর সর্বনিম্ন বয়স 25 বছর, সর্বোচ্চ বয়স কোনো বয়সসীমা নেই। ভারতের প্রধান বিচারপতি সর্বনিম্ন বয়স কোনো বয়সসীমা নেই, আর সর্বোচ্চ বয়স 65 বছর। লোকসভার স্পিকার সর্বনিম্ন বয়স 25 বছর এবং সর্বোচ্চ বয়স কোনো বয়সসীমা নেই। তোমরা এগুলো একটু খাতায় লিখে রেখো। এবং পরীক্ষার সময় আরেকটা এখান থেকে প্রশ্ন আসতে পারে যে ভারতের রাষ্ট্রপতির জন্য যে যোগ্যতা নির্ধারণ করা হয়েছে সেটা কত নম্বর, ভারতের সংবিধানের কত নম্বর ধারাতে বলা হয়েছে? সেটা হচ্ছে 58 ধারাতে। আজকে 54 নম্বর প্রশ্ন, কোন সালে ভারত সম্পূর্ণ গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হয়? হোয়েন ডিড ইন্ডিয়া বিকাম এ ফুলি ডেমোক্রেটিক রিপাবলিক? উত্তর 26 জানুয়ারি 1950 সালে। আজকের 55 নম্বর প্রশ্ন, কোন সংবিধান সংশোধনীর মাধ্যমে সংবিধানের প্রস্তাবনায় সমাজতান্ত্রিক, অখণ্ডতা এবং ধর্মনিরপেক্ষ শব্দগুলি অন্তর্ভুক্ত করা হয়েছিল? বাই হুইচ অ্যামেন্ডমেন্ট were the words socialist, integrity and secular included in the preamble of the constitution? আমরা যদি আগের প্রশ্নগুলি নোটসগুলো ভালো করে পড়ি তাহলে এই প্রশ্নের উত্তরটা আমরা পারবো। সেটা হচ্ছে 42তম সংবিধান সংশোধনীর মাধ্যমে। তো আমি তোমাদের যে সমস্ত ব্যাখ্যাগুলো যেগুলো দিয়েছি না, তোমরা অবশ্যই সেগুলো খাতায় সুন্দরভাবে লিখে রেখো। তো ভারতের সংবিধানের 1949 সালে 26 নভেম্বর ভারতের গণপরিষদ দ্বারা সংবিধান গৃহীত হয়েছিল এবং 1950 সালে 26 জানুয়ারি কার্যকর হয়। তাহলে এখান থেকে দেখো পরীক্ষার সময় আসে যে ভারতের সংবিধান কবে গৃহীত হয়েছিল। ভারতের সংবিধান গৃহীত হয়েছিল 1949 সালে 26 নভেম্বর। আর একটা আসে যে ভারতের সংবিধান কবে কার্যকর হয়। ভারতের সংবিধান কার্যকর হয় 1950 সালে 26 জানুয়ারি। তা এখান থেকে দুটো প্রশ্ন তোমরা যে হয় সেটা ঠিক সুন্দরভাবে তোমরা খাতায় লিখে রেখো। আর একটা হচ্ছে 1976 সালে 42তম সংবিধান সংশোধনীর মাধ্যমে প্রস্তাবনা সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ এবং অখণ্ডতা 3টে শব্দ যুক্ত হয়েছিল। আর এখনও পর্যন্ত 1976 সালে শুধুমাত্র একবার প্রস্তাবনা সংশোধন করা হয়েছে। তারপর দেখো, কোন তফসিলে ভারতের ইউনিয়নে একটি নতুন রাজ্য গঠনের বিধান দেওয়া হয়েছে? In which schedule the provision for formation of a new state in the Indian Union has been made? উত্তর প্রথম তফসিলে। ভারতের সংবিধানে প্রথম তফসিলে নতুন রাজ্য গঠনের বিধান রয়েছে। এই তফসিলে ভারতের রাজ্যগুলির নাম উল্লেখ করা হয়েছে। নতুন রাজ্য গঠনে রাজ্যের সীমানা পরিবর্তন বা দুটি রাজ্য একীভূত হওয়ার ক্ষেত্রে সংবিধানের প্রথম তফসিলে উল্লেখ করা হয়। আজকের 57 নম্বর প্রশ্ন, ভারতের সংবিধানের 18 নং অনুচ্ছেদে কি আছে? আর্টিকেল 18 ইজ রিলেটেড টু। উত্তর উপাধির বিলোপ। উপাধির বিলোপটা কি? তারপর দেখো 58 নম্বর প্রশ্ন, কোন অনুচ্ছেদের অধীনে ইউনিয়নের নির্বাহী ক্ষমতা রাষ্ট্রপতির উপর ন্যস্ত? আন্ডার হুইচ আর্টিকেল দ্য এক্সিকিউটিভ পাওয়ার্স অফ দ্য ইউনিয়ন আর ভেস্টেড ইন দ্য প্রেসিডেন্ট? উত্তর আর্টিকেল 53। ভারতের সংবিধানে 53 নম্বর ধারা অনুযায়ী ইউনিয়নের নির্বাহী ক্ষমতা রাষ্ট্রপতির উপর ন্যস্ত থাকে। রাষ্ট্রপতি এই ক্ষমতা সরাসরি বা তার অধীনস্থ কর্মকর্তাদের মাধ্যমে প্রয়োগ করে থাকেন। আজকের 59 নম্বর প্রশ্ন, একজন ব্যক্তি সংসদ সদস্য না হয়েও কত মাস পর্যন্ত কেন্দ্রীয় মন্ত্রী থাকতে পারেন? ফর হাউ মেনি মান্থস ক্যান এ পারসন রিমেন এ ইউনিয়ন মিনিস্টার ইফ হি ইজ নট এ মেম্বার অফ পার্লামেন্ট? উত্তর 6 মাস পর্যন্ত। ভারতের সংবিধানে 75 নম্বর ধারা অনুযায়ী প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হন এবং অন্যান্য মন্ত্রীরা প্রধানমন্ত্রীর পরামর্শে রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হন। একজন অসদস্যকে মন্ত্রী হিসাবে নিয়োগ করা যেতে পারে, তবে তাকে 6 মাসের মধ্যে যে কোনো একটি সংসদে নির্বাচিত হতে হবে।
তো এখান থেকে এই ধারাটা একটুখানি আর্টিকেলটা একটু পড়ে রাখবে যে রাষ্ট্রপতি কত নম্বর ধারা অনুযায়ী ভারতের প্রধানমন্ত্রীকে নিযুক্ত করেন, সেটা হচ্ছে 75 নম্বর ধারা অনুযায়ী। 60 নম্বর প্রশ্ন, ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদের বাক ও মত প্রকাশের স্বাধীনতার অধিকার বলা হয়েছে? ইন হুইচ আর্টিকেল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ইজ দ্য প্রভিশন মেড ফর দ্য ফান্ডামেন্টাল রাইট টু ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন? উত্তর 19 নম্বর আর্টিকেল। এখানে দেখো ধারা 19(1)(a) তে নাগরিকদের বাক ও মত প্রকাশের স্বাধীনতার অধিকার প্রদান করে। 19 নম্বর ধারায় 6টি মৌলিক অধিকারের কথা বলা রয়েছে, যেমন 1 নম্বর বাক ও মত প্রকাশের স্বাধীনতা, শান্তিপূর্ণভাবে এবং অস্ত্র ছাড়া সমবেত হওয়ার অধিকার। 3 নম্বর অধিকারটি কি? 3 নম্বর অধিকারটি হচ্ছে সমিতি বা সংগঠন বা সমবায় গঠনের অধিকার। 4 নম্বর হচ্ছে ভারতের যে কোনো অঞ্চলে স্বাধীনভাবে চলাফেরা করার অধিকার। 5 নম্বর হচ্ছে ভারতের ভূখণ্ডে যে কোনো অংশে বসবাস এবং বসতি স্থাপনের অধিকার। 6 নম্বর হচ্ছে যে কোনো পেশা চর্চা করার বা ব্যবসা চালিয়ে যাওয়ার অধিকার। এখানে পরীক্ষার সময় কিছু পরীক্ষা এসেছে যে 19 নম্বর ধারাতে কটি অধিকারের কথা, মৌলিক অধিকারের কথা বলা হয়েছে? 6টি। প্রশ্ন, একষট্টি নম্বর প্রশ্ন, মন্ত্রিপরিষদ সম্মিলিতভাবে কার কাছে দায়বদ্ধ থাকেন? দ্য কাউন্সিল অফ মিনিস্টার ইজ কালেকটিভলি রেসপন্সিবল টু। উত্তর লোকসভা। সংবিধানের 74(1) ধারাতে বলা হয়েছে যে রাষ্ট্রপতিকে সহায়তা ও পরামর্শ দেওয়ার জন্য প্রধানমন্ত্রীর নেতৃত্বে একটি মন্ত্রিপরিষদ থাকবে। মন্ত্রিপরিষদ সম্মিলিতভাবে লোকসভা তথা জনগণের প্রতি দায়বদ্ধ থাকবে। এইখানে দেখো তোমাদের মন্ত্রিপরিষদ লোকসভার কাছে দায়বদ্ধ থাকে, সেটি কত নম্বর ধারা অনুযায়ী? 74(1) ধারা অনুযায়ী। এটা একটু তোমরা দেখে রাখবে। 62 নম্বর প্রশ্ন, লোকসভায় কটি আসন তপশিল উপজাতিদের জন্য সংরক্ষিত? হাউ মেনি সিটস ইন দ্য লোকসভা আর রিজার্ভ ফর শিডিউল ট্রাইবস? উত্তর 47টি আসন। 47টি আসন লোকসভায় তপশিল উপজাতিদের জন্য সংরক্ষিত থাকে। 2008 সালে নির্বাচন কমিশন কর্তৃক জারি করা নির্দেশ অনুসারে লোকসভায় তপশিল জাতিদের জন্য 84টি আসন এবং তপশিল উপজাতিদের জন্য 47টি আসন সংরক্ষিত থাকে। দেখো লোকসভায় তপশিল জাতিদের জন্য 84টি আসন, ভালো করে এটা মনে রাখবে, আর তপশিল উপজাতিদের জন্য 47টি আসন সংরক্ষিত থাকে। 63 নম্বর প্রশ্ন, স্বাধীন ভারতের লোকসভার প্রথম অধিবেশন কবে অনুষ্ঠিত হয়? হোয়েন ওয়াজ দ্য ফার্স্ট সেশন অফ দ্য লোকসভা অব ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া হেল্ড? উত্তর 13ই মে 1952 সাল। তো এখানে দেখো ভারতের প্রথম সাধারণ নির্বাচনের পর প্রথম লোকসভা গঠিত হয়েছিল 17ই এপ্রিল 1952 সালে। লোকসভার প্রথম অধিবেশন শুরু হয়েছিল 13ই মে 1952 সাল। এই ডেটগুলো ভালো করে একটু মনে রাখবে, কেননা একটা হচ্ছে 17ই এপ্রিল 1952 সালে একটা লোকসভা প্রথম গঠিত হয়েছিল, আর লোকসভার প্রথম অধিবেশনটি বসেছিল 13ই মে 1952 সালে। 64 নম্বর প্রশ্ন, ভারতের রাষ্ট্রপতি কর্তৃক রাজ্যসভায় কতজন সদস্য মনোনীত হন? হাউ মেনি মেম্বার্স অব রাজ্যসভা আর নমিনেটেড বাই দ্য প্রেসিডেন্ট? উত্তর 12 জন সদস্য, অর্থাৎ 12 জন সদস্যকে রাষ্ট্রপতি রাজ্যসভায় মনোনীত করেন সদস্য হিসেবে। রাজ্যসভায় মোট সদস্য সংখ্যা 250 জন, যার মধ্যে 12 জন সাহিত্য, বিজ্ঞান, শিল্প, সমাজসেবায় মতো ক্ষেত্র থেকে রাষ্ট্রপতি দ্বারা মনোনীত হন। বাকি 238 জন সদস্য রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের প্রতিনিধি। এখানে দেখো তোমাদের পরীক্ষার সময় আসে যে রাজ্যসভায় মোট সদস্য সংখ্যা কত? 250 জন। কেমন? এটা মনে রেখো। 65 নম্বর প্রশ্ন, ভারতের সংবিধানে কোন ধারাটি রাষ্ট্রপতির পদের মেয়াদের সাথে সম্পর্কিত? হুইচ আর্টিকেল অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন ডিলস উইথ দ্য টার্ম অফ অফিস অফ প্রেসিডেন্ট? উত্তর 56 নম্বর ধারা। এখানে দেখো ভারতের সংবিধানে 56 নম্বর ধারাতে রাষ্ট্রপতির পদের মেয়াদ সম্পর্কে আলোচনা করা হয়েছে। এই ধারা অনুযায়ী রাষ্ট্রপতি 5 বছরের জন্য পদে থাকেন, তবে তিনি পুনরায় আবার নির্বাচিত হতে পারেন। রাষ্ট্রপতির সঙ্গে যে সমস্ত গুরুত্বপূর্ণ ধারাগুলি যুক্ত সেগুলো তোমাদের একটু মনে রাখতে হবে। যেমন ধারা 52তে বলেছে ভারতের রাষ্ট্রপতির সম্পর্কে, ধারা 53তে বলেছে রাষ্ট্রপতি ইউনিয়নের নির্বাহী ক্ষমতা,
অধিকারী। 54 নম্বর ধারায় রাষ্ট্রপতি নির্বাচন সংক্রান্ত বিষয়ে বলা হয়েছে। 55 নম্বর ধারাতে রাষ্ট্রপতি নির্বাচনের পদ্ধতি সম্পর্কে বলা হয়েছে। 56 নম্বর ধারাতে রাষ্ট্রপতি পদের মেয়াদ সম্পর্কে বলা হয়েছে। 57 নম্বর ধারাতে পুনর্নির্বাচনের যোগ্যতা সম্পর্কে বলা হয়েছে। 58 নম্বর ধারাতে রাষ্ট্রপতি নির্বাচনের যোগ্যতা সম্পর্কে বলা হয়েছে। 59 নম্বর ধারাতে রাষ্ট্রপতির কার্যালয়ের শর্তাবলী সম্পর্কে বলা হয়েছে। 60 নম্বর ধারাতে রাষ্ট্রপতির শপথ। এবার রাষ্ট্রপতির শপথ একবার রিসেন্ট কোন একটা পরীক্ষা আছে, রাষ্ট্রপতি যে শপথ নেন সেটা কত নম্বর ধারার সঙ্গে যুক্ত সংবিধানের, সেটা হচ্ছে ধারা 60। আবার 61 নম্বর ধারাতে বলা হয়েছে রাষ্ট্রপতির ইমপিচমেন্ট বিষয়গুলি। তা রাষ্ট্রপতি ইমপিচমেন্ট করা এটাও অনেকবার পরীক্ষা আছে কত নম্বর ধারা অনুযায়ী, সেটা 61 নম্বর ধারা অনুযায়ী। ধারা 62তে বলা হয়েছে রাষ্ট্রপতি পদের শূন্য পদ পূরণের জন্য নির্বাচন অনুষ্ঠানের সময়। এখানে দেখো যেমন 2022 সালে এসএসসি এমটিএসে এবং আরআরবি এনটিপিসিতে 2022 সালে এটা দিয়ে এই প্রশ্নটি দিয়েছিল যে ভারতের সংবিধানে কোন ধারাতে রাষ্ট্রপতির শপথ বা প্রতিশ্রুতি নিয়ে আলোচনা করে। তাহলে কত নম্বর না 60 নম্বর ধারা অনুযায়ী। তাহলে এখানে তোমাদের দেখো রাষ্ট্রপতির সঙ্গে যে ধারাগুলো অর্থাৎ 52, 53, 54, 55, 56, 57, 58, 59, 60, 61, 62 এই ধারাগুলি তোমরা একটু ভালো করে মুখস্থ করো। পরের প্রশ্ন অর্থাৎ 66 নম্বর প্রশ্ন, সপ্তম সাংবিধানিক সংশোধনী কিসের সাথে সম্পর্কিত? 7th Constitutional Amendment is related to। উত্তর, 2 বা ততোধিক রাজ্যের জন্য রাজ্যপাল হিসাবে একই ব্যক্তি নিয়োগ। তো 1956 সালে সপ্তম সাংবিধানিক সংশোধনী হয়। আর 1956 সালে সপ্তম সাংবিধানিক সংশোধনীতে বিশেষত্ব হলো এই সংশোধনীতে একই সময় 2 বা ততোধিক রাজ্যের জন্য একজন গভর্নর নিয়োগের বিধান দেওয়া হয়েছিল। আরেকটি গুরুত্বপূর্ণ বিশেষত্ব হলো এই সংশোধনীতে হাইকোর্টের বিচারপতিদের অবসরের বয়স বাড়ানো হয়েছিল। তাহলে এই দুটো তোমরা একটু মুখস্থ রেখো। 67 নম্বর প্রশ্ন, নিজের পছন্দের ব্যক্তিকে বিয়ে করা ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদের অবিচ্ছেদ্য অংশ? রাইট টু ম্যারি এ পার্সন অফ ওয়ানস চয়েস ইজ ইন্টিগ্রাল টু হুইচ আর্টিকেল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন? উত্তর, 21 নম্বর ধারাতে বলা হয়েছে। নিজের পছন্দের ব্যক্তিকে বিয়ে করার অধিকার সংবিধানের 21 নম্বর অনুচ্ছেদের অবিচ্ছেদ্য অংশ। তাই 21 নম্বর অনুচ্ছেদ হচ্ছে জীবন ও স্বাধীনতার অধিকার মৌলিক অধিকারের মধ্যে পড়ে। 68 নম্বর প্রশ্ন, ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদে গ্রাম পঞ্চায়েতের উল্লেখ রয়েছে? হুইচ আর্টিকেল অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া মেক্স এ স্পেসিফিক মেনশন অফ ভিলেজ পঞ্চায়েত? উত্তর, 40 নম্বর ধারাতে বলা হয়েছে। 1992 সালে 73তম সংশোধনীর মাধ্যমে ভারতের সংবিধানে পঞ্চায়েত যুক্ত করা হয়েছিল। এটা পরীক্ষা আসে যে পঞ্চায়েতকে সংবিধানের মর্যাদা দেওয়া হয় কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে? 73তম সংবিধান সংশোধনীর মাধ্যমে। আর কত সালে? 1992 সালে। এটিকে ভারতের সংবিধানের 11তম তফসিলে এবং 9তম পার্টে যোগ করা হয়েছে। মানে সংবিধানে যে পঞ্চায়েতকে যুক্ত করেছিল সেই পঞ্চায়েত যে ব্যাপারটি সেটা হচ্ছে সংবিধানের 11তম তফসিলে রাখা হয়েছে এবং 9তম পার্টে যোগ করা হয়েছিল। এই সংবিধান সংশোধনের দ্বারা সারা ভারতে ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা অর্থাৎ গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদ। দেখো এখানে পঞ্চায়েত সমিতি রয়েছে। বিভিন্ন পরীক্ষায় যায় যে আমাদের যে ভারতে যে ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থার মধ্যস্তর কোনটি? অর্থাৎ পঞ্চায়েত সমিতি। উচ্চ স্তর হচ্ছে জেলা পরিষদ। তো সাংবিধানিক স্বীকৃতি পেয়েছে। অন্যদিকে আবার দেখো 1992 সালে 74তম আবার সংশোধনী এর মাধ্যমে 12তম তফসিল এবং 9 পার্টে পৌরসভাগুলিকে সংবিধানে যুক্ত করা হয়েছিল। অর্থাৎ পৌরসভাগুলিকে সাংবিধানিক মর্যাদা দেওয়া হয়েছে। তো এটাও তোমরা মনে রেখো। ঊনসত্তর নম্বর প্রশ্ন, ব্যক্তিগত স্বাধীনতার অধিকারের জন্য কোনটির আবেদন করা যেতে পারে? হুইচ পিটিশন ক্যান বি ফিল্ড ফর দ্য রাইট টু পার্সোনাল লিবার্টি? উত্তর, হেভিয়াস কর্পাস। হেভিয়াস কর্পাস হলো আদালত কর্তৃক জারি করা একটি আদেশ। হেভিয়াস কর্পাসের রিটের বৈশিষ্ট্য হলো হেভিয়াস কর্পাসের রিটের মাধ্যমে আটকের কারণ ও বৈধতা পরীক্ষা করা। হেভিয়াস কর্পাসের রিটের মাধ্যমে বন্দীকে মুক্তি দেওয়া হয়।
হেভিয়াস কর্পাসে রিটের মাধ্যমে ব্যক্তিগত স্বাধীনতা রক্ষা করা হয়, আর হেভিয়াস কর্পাসে রিটের মাধ্যমে কারাগারের ওয়ার্ডেন বা আইন প্রয়োগকারী সংস্থাকে হেফাজতে রাখা ব্যক্তির সামনে হাজির করার নির্দেশ দেওয়া হয়। ৭০ নম্বর প্রশ্ন, কে ভারতের রাষ্ট্রপতি নির্বাচনে সুষ্ঠু বিরোধ নিষ্পত্তি করে থাকে? হু সেটেল দ্য ডিসপুট অ্যারাইজিং ইন দ্য প্রেসিডেন্সিয়াল ইলেকশন অফ ইন্ডিয়া? উত্তর, সুপ্রিম কোর্ট। ৭১ নম্বর প্রশ্ন, ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদে রাষ্ট্রপতি পদে পুনরায় নির্বাচনের যোগ্যতা নির্ধারণ করে? হুইচ আর্টিকেল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ডিটারমাইন্স দ্য এলিজিবিলিটি ফর রি-ইলেকশন টু দ্য পোস্ট অফ প্রেসিডেন্ট? উত্তর, ধারা ৫৭। আর্টিকেল 57। ৭২ নম্বর প্রশ্ন, সুপ্রিম কোর্টের একজন বিচারপতিকে তার পদ থেকে অপসারণ করার অধিকার কার আছে? Who has the right to remove a Supreme Court judge from his post? উত্তর, রাষ্ট্রপতি। ৭৩ নম্বর প্রশ্ন, প্রধানমন্ত্রীকে নিযুক্ত করেন কে? By whom is the Prime Minister appointed? উত্তর, রাষ্ট্রপতি। ভারতের সংবিধানের ৭৫ নম্বর ধারা অনুযায়ী রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীকে নিয়োগ করেন, তবে রাষ্ট্রপতিকে লোকসভার সংখ্যাগরিষ্ঠ দলের নেতাকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ করতে হয়। তাহলে এখানে দেখো ৭৫ নম্বর ধারা অনুযায়ী রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীকে নিয়োগ করেন, তাহলে এই ধারাটি একটু মনে রাখবে, ৭৫ নম্বর ধারা। ৭৪ নম্বর প্রশ্ন, সংসদীয় সরকার ব্যবস্থায় প্রকৃত ক্ষমতার অধিকারী কে? আন্ডার হোম ইজ দ্য রিয়েল এক্সিকিউটিভ পাওয়ার ইন দ্য পার্লামেন্টারি সিস্টেম অফ গভর্নমেন্ট? উত্তর, প্রধানমন্ত্রী। ৭৫ নম্বর প্রশ্ন, বছরে অন্তত কতগুলি অধিবেশন ডাকা হয় লোকসভায়? অ্যাট লিস্ট হাউ মেনি সেশনস of the Lok Sabha are called in a year? উত্তর, ৩ বার। এখানে দেখো লোকসভায় বার্ষিক ৩টি অধিবেশন ডাকা হয়। বাজেট অধিবেশন, যেটা হচ্ছে ফেব্রুয়ারি থেকে মে মাস পর্যন্ত, আর বর্ষাকালীন অধিবেশন জুলাই থেকে সেপ্টেম্বর, শীতকালীন অধিবেশন নভেম্বর থেকে ডিসেম্বরের মাঝামাঝি। ৭৬ নম্বর প্রশ্ন, কত নম্বর ধারা হাইকোর্টে রিট জারি করার ক্ষমতার সাথে যুক্ত? হুইচ আর্টিকেল ইজ রিলেটেড টু পাওয়ার অফ হাইকোর্ট টু ইস্যু সার্টেন রিটস? উত্তর, ২২৬ নম্বর ধারা। ৭৭ নম্বর প্রশ্ন, কোন ধারাটি লোকসভার স্পিকার ও ডেপুটি স্পিকারের সঙ্গে সম্পর্কিত? হুইচ আর্টিকেল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন রিলেটেড টু দ্য স্পিকার অ্যান্ড ডেপুটি স্পিকার ইন দ্য লোকসভা? উত্তর, ৯৩ নম্বর ধারা। ৭৮ নম্বর প্রশ্ন, ভারতের ইউনিয়ন তালিকাতে কটি বিষয় আছে? হোয়াট ইজ দ্য নাম্বার অফ সাবজেক্ট ইন দ্য ইউনিয়ন লিস্ট? অর্থাৎ কেন্দ্র তালিকাতে কটি বিষয় আছে? উত্তর, আমরা আগে পড়েছি ১০০টি বিষয় আছে। এটা একটু দেখে নেবে, আগে একবার পড়ে নিয়েছি এটা আমরা। ৭৯ নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানের অবশিষ্ট ক্ষমতা কার হাতে ন্যস্ত? ইন হুম আর দ্য রেসিডুয়ারি পাওয়ার্স ভেস্টেড ইন দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশনস? উত্তর, সংসদের হাতে। অর্থাৎ যে অবশিষ্ট যে ক্ষমতা রয়েছে সেটি সংসদের হাতে ন্যস্ত। এখানে দেখো ভারতীয় সংবিধানের অবশিষ্ট ক্ষমতা সংসদের হাতে ন্যস্ত। সংবিধানের অনুচ্ছেদ ২৪৮-এ এই ক্ষমতা সংসদের হাতে দেওয়া হয়েছে। অবশিষ্ট ক্ষমতা ধারণাটি কানাডার সংবিধান থেকে নেওয়া হয়েছে। অবশিষ্ট ক্ষমতা বলতে বোঝায় সংবিধানে উল্লিখিত যে তালিকাগুলো রয়েছে তার বাইরে বেশ কিছু বিষয়গুলো রয়েছে, তার উপর আইন প্রণয়নের ক্ষমতা। অবশিষ্ট ক্ষমতার মধ্যে অন্তর্গত বিষয়গুলি হলো কম্পিউটার, সফটওয়্যার, ইনফরমেশন টেকনোলজি, স্পেস টেকনোলজি, ই কমার্স, সাইবার আইন ইত্যাদি। এগুলো সমস্ত হচ্ছে অবশিষ্ট ক্ষমতার তালিকার মধ্যে অন্তর্গত। ৮০ নম্বর প্রশ্ন, কে জেলা আদালতের বিচারকদের নিয়োগ করেন? বাই হুম আর দ্য জাজেস অফ দ্য ডিস্ট্রিক্ট কোর্টস অ্যাপয়েন্টেড? উত্তর, রাজ্যপাল। জেলা আদালতের বিচারকদের নিয়োগের বিষয়ে ভারতের সংবিধানের ২৩৩ নম্বর ধারাতে বলা হয়েছে, জেলা আদালতের বিচারকদের নিয়োগ করেন রাজ্যের গভর্নর, তবে এই নিয়োগের ক্ষেত্রে রাজ্যের হাইকোর্টের পরামর্শ নিতে হয়। ৮১ নম্বর প্রশ্ন, কেন্দ্র ও রাজ্য সম্পর্ক কোন তফসিলে রয়েছে? রিলেশন অফ সেন্ট্রাল স্টেট লাইস ইন হুইচ শিডিউলস? উত্তর, ৭ম তফসিলে রয়েছে। এবার দেখো ৭ম তফসিলটা কি? ভারতের সংবিধানের ৭ম তফসিলে কেন্দ্র রাজ্যের মধ্যে সম্পর্কতা বলা হয়েছে। এতে 3টি তালিকা রয়েছে, কেন্দ্র তালিকা, রাজ্য তালিকা এবং যুগ্ম তালিকা। সংবিধানের 11
অংশে কেন্দ্র ও রাজ্য সম্পর্কের কথা বলা হয়েছে। কেন্দ্র রাজ্য সম্পর্কের বিভিন্ন দিক, কেন্দ্র ও রাজ্যের মধ্যে আইনি সম্পর্কের কথা সংবিধানের 245 থেকে 255 নম্বর ধারায় বলা হয়েছে। কেন্দ্র রাজ্যের মধ্যে প্রশাসনিক সম্পর্কের কথা সংবিধানের 256 থেকে 263 নম্বর ধারায় বলা হয়েছে। আর কেন্দ্র রাজ্যের মধ্যে আর্থিক সম্পর্কের কথা সংবিধানের 268 থেকে 293 ধারায় বলা হয়েছে। বিভিন্ন বেশ কিছু পরীক্ষা, যেমন কেন্দ্র রাজ্যের মধ্যে যে আর্থিক সম্পর্কের কথা, সেটা সংবিধানের কততম আর্টিকেলে বলা হয়েছে সেটা কিন্তু এসেছিল পরীক্ষা। তো এখানে 268 থেকে 293 ধারা, অর্থাৎ কেন্দ্র এবং রাজ্যের মধ্যে আইনি যে সম্পর্ক রয়েছে সেটা সংবিধানের 245 থেকে 255 ধারায় আলোচনা করা হয়েছে। কেন্দ্র রাজ্যের মধ্যে যে প্রশাসনিক সম্পর্ক সেটি 256 থেকে 263 ধারায় আলোচনা করা হয়েছে। আর কেন্দ্র রাজ্যের মধ্যে যে আর্থিক সম্পর্ক সেটা সংবিধানের 268 থেকে 293 ধারায় বলা হয়েছে। তো এইগুলো তোমরা একটু ভালো করে দেখে রেখো। 82 নম্বর প্রশ্ন, কোনো বিল অর্থ বিল কিনা কে চূড়ান্ত সিদ্ধান্ত নেন? হু ডিসাইড ওয়েদার এ বিল ইজ এ মানি বিল অর নট? উত্তর, লোকসভার স্পিকার। লোকসভার স্পিকার সিদ্ধান্ত নেন কোনো বিল অর্থ বিল কিনা। অর্থ বিল কেবলমাত্র লোকসভায় উপস্থাপন করা যায়। অর্থ বিল পাস করার জন্য রাষ্ট্রপতির সুপারিশ প্রয়োজন হয়। অর্থ বিলকে সরকারি বিল হিসাবে বিবেচনা করা হয়। লোকসভায় অর্থ বিল পাস হওয়ার পরে তা রাজ্যসভায় বিবেচনার জন্য পাঠানো হয়। 83 নম্বর প্রশ্ন, ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদে মিজোরাম রাজ্য সম্পর্কে বিশেষ বিধানের কথা বলা হয়েছে? Under which article of the Constitution of India special provisions have been mentioned about the state of Mizoram? উত্তর, 371G ধারাতে বলা হয়েছে। তো এখানে দেখো, ভারতের সংবিধানের 21 নম্বর পার্টে 371 থেকে 371 যে ধারাতে ভারতের বেশ কিছু রাজ্যের জন্য কিছু বিশেষ বিধান দেওয়া হয়েছে। যেমন আর্টিকেল 371 মহারাষ্ট্র, গুজরাট, আর আর্টিকেল 371 এ নাগাল্যান্ড, আর্টিকেল 371 বি আসাম, আর্টিকেল 371 সি মণিপুর, আর্টিকেল 371 ডি অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানা, আর্টিকেল 371 ই অন্ধ্রপ্রদেশ, আর্টিকেল 371 এফ সিকিম রাজ্য সম্পর্কে বেশ কিছু বিধান দেওয়া হয়েছে। আর্টিকেল 371 জি মিজোরাম রাজ্য, আর্টিকেল 371 এইচ অরুণাচল প্রদেশ, আর্টিকেল 371 আই গোয়া রাজ্য সম্পর্কে বিশেষ কিছু বিধান দেওয়া হয়েছে। আর আর্টিকেল 371 যে কর্ণাটক রাজ্যের জন্য বেশ কিছু বিশেষ বিধান দেওয়া হয়েছে। এইগুলো তোমরা একটু পড়ে রেখো। যেমন রিসেন্ট একটি পরীক্ষা এসেছিল যে ভারতের সংবিধানে 371 বি ধারা কোন রাজ্যের বিশেষ বিধানের সাথে সম্পর্কিত রয়েছে। তাহলে 371 বি কোন রাজ্য? না, আসাম রাজ্যের সঙ্গে। 84 নম্বর প্রশ্ন, বেসামরিক কর্মচারীদের জন্য উপলব্ধ সাংবিধানিক সুরক্ষা প্রদান করে কোন অনুচ্ছেদ? কনস্টিটিউশনাল সেফগার্ডস অ্যাভেলেবল টু সিভিল সার্ভেন্টস আর ইনসিওর্ড বাই? উত্তর, 311 নম্বর ধারা অনুযায়ী। 85 নম্বর প্রশ্ন, ভারতের সংবিধানে মোট কটি তফসিল আছে? হাউ মেনি শিডিউলস ডাজ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন হ্যাভ? উত্তর, 12টি তফসিল আছে। তো প্রথম তফসিলে কি আছে? প্রথম তফসিলে আছে রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলগুলির নাম, এখতিয়ার, এলাকা সম্পর্কিত। দ্বিতীয় তফসিলে রয়েছে রাষ্ট্রপতি, রাজ্যপাল, সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের প্রধান বিচারপতি ও অন্যান্য বিচারপতিগণ, কম্পট্রোলার এবং অডিটর জেনারেল প্রমুখদের বেতন, ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধা। তৃতীয় তফসিলে রয়েছে কেন্দ্রীয় মন্ত্রী, সংসদ, সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের বিচারপতিগণ, কম্পট্রোলার এবং অডিটর জেনারেল প্রমুখদের শপথ গ্রহণ। তৃতীয় তফসিলে এগুলো রয়েছে। চতুর্থ তফসিলে কি রয়েছে? বিভিন্ন অঙ্গরাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের রাজ্যসভার আসন বন্টন। পঞ্চম তফসিলে রয়েছে বিভিন্ন তালিকাভুক্ত এলাকার শাসন ব্যবস্থার বিধান ও নিয়ন্ত্রণ। ষষ্ঠ তফসিলে রয়েছে আসাম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম এবং অরুণাচল প্রদেশের বিভিন্ন এলাকার শাসন ব্যবস্থার নিয়মাবলী। সপ্তম তফসিলে রয়েছে 3টি তালিকার মাধ্যমে কেন্দ্র ও রাজ্যের ক্ষমতা বন্টন ব্যবস্থা। অষ্টম তফসিলে রয়েছে সংবিধান স্বীকৃত 22টি ভারতীয় ভাষার নামে তালিকা। এবার পরীক্ষা এসেছে ভারতের সংবিধান স্বীকৃত যে 22টি ভাষা রয়েছে সেটা কোন তফসিলে রয়েছে? অষ্টম তফসিলে রয়েছে। এগুলো তফসিলের মধ্যে এক একটা তফসিলের মধ্যে কী কী রয়েছে বিষয়গুলি সেগুলো তোমাদের অবশ্যই
মনে রাখতে হবে। নবম তফসিলের মধ্যে প্রথম সংবিধান সংশোধনী আইন 1951 বলে এই তালিকা সৃষ্টি হয়। ভূমি সংস্কার, জমিদারি প্রথার বিলোপ, রেলওয়ে, শিল্প সম্পর্কিত বিভিন্ন আইন ও নির্দেশ এতে অন্তর্ভুক্ত। দশম তফসিল 52তম সংবিধান সংশোধনের মাধ্যমে এই তালিকা সৃষ্ট। এতে দলত্যাগ বিরোধী আইন সম্পর্কিত বিভিন্ন বিষয় অন্তর্ভুক্ত। একাদশতম তফসিল 73তম সংবিধান সংশোধনী আইন 1992 বলে এই তালিকা সৃষ্ট। এতে পঞ্চায়েত সম্পর্কিত বিভিন্ন ধারা রয়েছে। দ্বাদশতম তফসিলে 74তম সংবিধান সংশোধনী আইন 1992 সালে এই তালিকা সৃষ্ট। এতে নগরপালিকা বা পৌরসভা সম্পর্কিত বিভিন্ন বিষয়গুলো অন্তর্ভুক্ত। তো এই তফসিল 1 থেকে 12 যে তফসিল রয়েছে সেই তফসিলের তালিকায় কোন কোন বিষয়গুলো অন্তর্ভুক্ত সেগুলো তোমাদের অবশ্যই ভালো করে পড়া উচিত। 86 নম্বর প্রশ্ন, জেলা পরিষদের চেয়ারম্যান কে নির্বাচিত হন? হু ক্যান বি দ্য চেয়ারম্যান অব দ্য জেলা পরিষদ? উত্তর, নিজস্ব সদস্যদের মধ্যে থেকে নির্বাচিত, ইলেক্টেড ফ্রম ইটস ওন মেম্বার্স। 87 নম্বর প্রশ্ন, কোন অনুচ্ছেদ অনুযায়ী পঞ্চায়েতকে সাংবিধানিক মর্যাদা দেওয়া হয়? পঞ্চায়েত ওয়ার গিভেন কনস্টিটিউশনাল স্ট্যাটাস আন্ডার হুইচ আর্টিকেল? উত্তর, 243 নম্বর ধারা অনুযায়ী। ভারতের সংবিধানের 9তম পাঠে পঞ্চায়েতের কথা বলা হয়েছে। সংবিধানের এই অংশে 243 ধারা থেকে 243 ও ধারা পর্যন্ত পঞ্চায়েতের বিষয়ে আলোচনা করা হয়েছে। যেমন তার মধ্যে বেশ কিছু তোমাদের একটু মনে রাখতে হবে। তারা এগুলোর মধ্যে হচ্ছে ধারা 243-এর গ্রাম পঞ্চায়েতে গ্রামসভা গঠনের কথা বলা হয়েছে। 243-এর বি সকল স্তরে পঞ্চায়েত গঠনের কথা বলা হয়েছে। ধারা 243-এর সিতে পঞ্চায়েত নির্বাচনের কথা বলা হয়েছে। ধারা 243 হবে এটা, 243-এর ডি তপশিলি জাতি ও উপজাতিদের জন্য আসন সংরক্ষণের কথা বলা হয়েছে। আর ধারা 243-এর জি পঞ্চায়েতের ক্ষমতা, কর্তৃত্ব, দায়িত্বের কথা বলা হয়েছে। ওটা একটু ঠিক করে নিও, ধারা 242 না, ওটা ধারা 243-এর ডি হবে। 88 নম্বর প্রশ্ন, ভারতের সংবিধানের কোন তফসিলে সুপ্রিম কোর্টের একজন বিচারপতির শপথ বা প্রতিজ্ঞার কথা উল্লেখ রয়েছে? আন্ডার হুইচ শিডিউল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ইজ দ্য ফর্ম অফ ওথ অর অ্যাফার্মেশন ফর এ জাজ অফ দ্য সুপ্রিম কোর্ট মেনশন? উত্তর, 3য় তফসিলে বলা রয়েছে। আমরা মাত্র 1 থেকে 12তম যে তফসিল পড়লাম, 1 থেকে 12 পর্যন্ত যে তফসিলের পড়লাম, তার মধ্যে কী কীগুলো রয়েছে সেগুলো যদি আমরা পড়ে থাকি তাহলে এইগুলো আমরা প্রশ্নের উত্তরগুলো অনায়াসেই করতে পারবো। 89 নম্বর প্রশ্ন আজকের, ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি হিসেবে কত সালে দায়িত্ব গ্রহণ করেন? ইন হুইচ ইয়ার ডিড ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন অ্যাসুম অফিস অ্যাজ দ্য ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া? উত্তর, 1952 সালে। ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন 1952 সালে ভারতের প্রথম উপরাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তিনি 1952 থেকে 1962 পর্যন্ত উপরাষ্ট্রপতি পদে ছিলেন। তিনি ভারতের দ্বিতীয় রাষ্ট্রপতি হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন 1962 সালে। তিনি 1962 থেকে 1967 পর্যন্ত ভারতের রাষ্ট্রপতি ছিলেন। 1954 সালে তিনি ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন। 90 নম্বর প্রশ্ন, ভারতের সংবিধানে কোন অনুচ্ছেদ নাগরিকত্বের সঙ্গে সম্পর্কিত? হুইচ আর্টিকেল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন আর রিলেটেড টু সিটিজেনশিপ? উত্তর, 5 নম্বর ধারা থেকে 11 নম্বর ধারা পর্যন্ত, অর্থাৎ আর্টিকেল 5 থেকে 11 ভারতের নাগরিকত্বের সঙ্গে সম্পর্কিত ধারাগুলি। এবার নাগরিকত্ব ভারতের সংবিধানের কেন্দ্রীয় তালিকায় অন্তর্ভুক্ত। ভারতের সংবিধানের দ্বিতীয় অংশে ভারতের নাগরিকত্ব সম্পর্কিত তথ্য ধারা 5 থেকে 11 নম্বরের বিশদভাবে ব্যাখ্যা করা হয়েছে। আর্টিকেল 5-এ বলা হয়েছে ভারতের সংবিধান কার্যকর হওয়ার সময় নাগরিকতা সংক্রান্ত বিষয়। আর্টিকেল 6 নম্বরে বলা হয়েছে পাকিস্তান থেকে ভারতে আগত ব্যক্তিদের নাগরিকতা সংক্রান্ত বিষয়। আর্টিকেল 7-এ বলা হয়েছে পাকিস্তানের কিছু অভিবাসীর নাগরিকত্বের অধিকার। আর্টিকেল 9 নম্বরে বলা হয়েছে স্বেচ্ছায় বিদেশি রাষ্ট্রে নাগরিকত্ব অর্জনকারী ব্যক্তিরা ভারতের নাগরিক হতে পারবেন না। আর্টিকেল 10 নম্বরে বলা হয়েছে নাগরিকদের অধিকার। আর্টিকেল 11 নম্বরে বলা হয়েছে নাগরিকতা সংক্রান্ত শর্ত নির্ধারণের অধিকার সংসদের। 91 নম্বর প্রশ্ন, কে এ নাজিব বনাম ইউনিয়ন অফ ইন্ডিয়া মামলার অধীনে কোন অনুচ্ছেদের অধিকার লঙ্ঘনের সঙ্গে সম্পর্কিত? উত্তর, 21 নম্বর অনুচ্ছেদের সঙ্গে যুক্ত এটা
তো 21 নম্বর ধারাটি কি বলছে? ধারা 21 দুটি অধিকার আমাদের প্রদান করে, জীবনের অধিকার এবং ব্যক্তিগত স্বাধীনতার অধিকার। এই ধারা অনুযায়ী কাউকে অন্যায়ভাবে বন্দী করা বা মৃত্যুদণ্ড কার্যকর করা যাবে না। জীবনের অধিকারের মধ্যে মর্যাদার সাথে বেঁচে থাকার অধিকার, জীবিকা নির্বাহের অধিকার, স্বাস্থ্য ও চিকিৎসার সহায়তার অধিকার ইত্যাদি অন্তর্ভুক্ত। আর এই ধারা নিশ্চিত করে যে কাউকে অন্যায়ভাবে তাদের জীবন থেকে বঞ্চিত করা যাবে না। 92 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে ভারতের কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলের সঙ্গে সম্পর্কিত? হুইচ আর্টিকেল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন আর রিলেটেড টু দ্য কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া? উত্তর 148 থেকে 191 ধারার মধ্যে 148 থেকে 151 ধারার মধ্যে তোমার ভারতের অনুচ্ছেদে ভারতের কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল বিষয়ে বিভিন্ন বিষয়ে বলা হয়েছে। দেখো একটু, ভারতীয় সংবিধানের ধারা 148 থেকে 151 নম্বর ধারাতে ভারতের কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অর্থাৎ ক্যাগ সম্পর্কে উল্লেখ রয়েছে। ভারতের রাষ্ট্রপতি কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলকে নিযুক্ত করেন। তাহলে এটা পরীক্ষায় আসে যে কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল কার দ্বারা নিযুক্ত হন? ভারতের রাষ্ট্রপতি দ্বারা নিযুক্ত হন। আর এই যে ক্যাগ বা কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলের যে কাজটা কি? কাজ হচ্ছে পাবলিক সম্পদের ব্যবহার নিশ্চিত করা, সরকারি কোম্পানির অডিট এবং অ্যাকাউন্টিং নিয়ন্ত্রণ করা, কেন্দ্র ও রাজ্য সরকারের সমস্ত বিভাগের অডিট করা। এই পদে 6 বছর বা 65 বছর বয়স পর্যন্ত থাকা যায়। স্বাধীন ভারতের প্রথম কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল ছিলেন ভি নরহরি রাও। আর ভারতের বর্তমান কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল হলেন কে সঞ্জয় মূর্তি। ইনি 15তম কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল। এগুলো একটু ভালো করে দেখো। 93 নম্বর প্রশ্ন, ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদে উল্লেখ আছে যে কোনো ব্যক্তিকে ভারতের রাষ্ট্রপতি হতে হলে তাকে ভারতের নাগরিক হতে হবে? হুইচ আর্টিকেল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন মেনশনস দ্যাট এনি পারসন টু বিকাম দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া হ্যাজ টু বি এ সিটিজেন অফ ইন্ডিয়া? উত্তর 58 ধারাতে বলা হয়েছে। 94 নম্বর প্রশ্ন, ভারতের সংবিধানে কোন অনুচ্ছেদে উল্লেখ করা হয়েছে যে সুপ্রিম কোর্ট কর্তৃক ঘোষিত আইন ভারতের ভূখণ্ডের মধ্যে সমস্ত আদালতের জন্য বাধ্যতামূলক হবে? Which article of the Indian Constitution mentioned that the law declared by the Supreme Court shall be binding on all the courts within the territory of India? উত্তর 141 নম্বর ধারায় বলা হয়েছে। ভারতের সংবিধানের 141 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে যে সুপ্রিম কোর্ট ঘোষিত আইন ভারতের ভূখণ্ডের মধ্যে সমস্ত আদালতের জন্য বাধ্যতামূলক হবে। এই অনুচ্ছেদটি দেশ জুড়ে আইনি নীতির একরূপতা এবং সামঞ্জস্য নিশ্চিত করে। সুপ্রিম কোর্ট সিদ্ধান্তগুলির নীতি নির্ধারণ করে যা নিম্ন আদালতগুলি অনুসরণ করে থাকে। 95 নম্বর প্রশ্ন, ভারতের সংবিধানের কোন অংশকে সাধারণত ভারতের ম্যাগনা কার্টা বলা হয়? হুইচ পার্টস অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ইজ কমনলি রেফার টু অ্যাজ দ্য ম্যাগনা কার্টা অফ ইন্ডিয়া? উত্তর পার্ট 3-কে বলা হয় ভারতের ম্যাগনা কার্টা বলা হয় পার্ট 3-কে সংবিধানের। তো এখানে দেখো তৃতীয় খণ্ডে মৌলিক অধিকারগুলি, যেটা মৌলিক অধিকার কত থেকে কত ধারা রয়েছে না 12 থেকে 35 নম্বর ধারায় রয়েছে। একটি দীর্ঘ ও ব্যাপক তালিকা রয়েছে। এইগুলি পৃথিবীর অন্য কোনো দেশের সংবিধানের চেয়ে বেশি সবিস্তারে বর্ণিত। সেই কারণে ভারতীয় সংবিধানের তৃতীয় অংশকে ভারতের ম্যাগনা কার্টা বলা হয়। 96 নম্বর প্রশ্ন, কোন সালে মূল তালিকায় 4টি নতুন নির্দেশমূলক নীতি যোগ করা হয়েছিল? ইন হুইচ ইয়ার ওয়ার 4 নিউ ডিরেক্টিভ প্রিন্সিপালস অ্যাডেড টু দ্য অরিজিনাল লিস্ট? উত্তর 1976 সালে। 1976 সালে 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে 4টি নতুন নির্দেশক নীতি যোগ করা হয়েছিল। এই 4টি নীতি হলো: 1 নম্বর, শিল্পের ব্যবস্থাপনায় শ্রমিকদের অংশগ্রহণ নিশ্চিত করা। 2 নম্বর, সমান ন্যায় বিচার এবং বিনামূল্যে আইনি সহায়তা প্রচার করা। 3 নম্বর, পরিবেশ ও বন্যপ্রাণীর সুরক্ষা। 4 নম্বর, আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা প্রচার করা। ভারতীয় সংবিধানের 4র্থ অংশে রাজ্যনীতির নির্দেশমূলক নীতি অর্থাৎ ডিপিএসপি রয়েছে। এটা পরীক্ষা আসে যে ডিপিএসপি কততম পার্টে রয়েছে? 4র্থ পার্টে রয়েছে। সংবিধানের 36 থেকে 51 নম্বর ধারাতে এই নীতিগুলি উল্লেখ করা হয়েছে। আর ডিপিএসপি ধারণাটি আয়ারল্যান্ডের সংবিধান থেকে নেওয়া হয়েছে। এগুলি তোমরা একটু খাতায় লিখে রেখো।
97 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে বলা হয়েছে যে আইনসভায় কথা বলার অধিকার রাজ্যের অ্যাডভোকেট জেনারেলের আছে? উত্তর 177 ধারাতে বলা হয়েছে। ভারতের সংবিধানের 177 অনুচ্ছেদ অনুযায়ী রাজ্যের অ্যাডভোকেট জেনারেল রাজ্যের আইনসভায় কথা বলতে পারেন। তিনি রাজ্যের সর্বোচ্চ আইনি কর্মকর্তা। রাজ্যের অ্যাডভোকেট জেনারেল রাজ্যের সরকারকে আইনি বিষয়ে বিভিন্ন পরামর্শ দিয়ে থাকেন। তিনি রাজ্যের আইনসভার উভয় কক্ষে কথা বলতে পারেন। তিনি আইনসভায় যে কোনো কমিটিতে অংশ নিতে পারেন। রাজ্যের গভর্নর রাজ্যের অ্যাডভোকেট জেনারেলকে নিযুক্ত করেন। পশ্চিমবঙ্গের বর্তমান অ্যাডভোকেট জেনারেল হলেন কিশোর দত্ত। 98 নম্বর প্রশ্ন, ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদে মানুষের যাতায়াত এবং ভিক্ষুক এবং অন্যান্য ধরনের জোরপূর্বক শ্রম নিষিদ্ধ? উত্তর ধারা 23, অর্থাৎ আর্টিকেল 23-এ মানুষের যাতায়াত এবং ভিক্ষুক এবং অন্যান্য ধরনের জোরপূর্বক শ্রম নিষিদ্ধ করা হয়েছে। সংবিধানের 23 নম্বর ধারা অনুযায়ী মানুষের কেনাবেচা, বেগার্স প্রথা, শাস্তি প্রয়োগ দ্বারা শ্রমদানে বাধ্য করা দণ্ডনীয় অপরাধ। 14 বছরের কম বয়সী শিশুদের যে কোনো বিপজ্জনক পেশায় নিয়োগ করা নিষিদ্ধ করে। 99 নম্বর প্রশ্ন, ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদে উল্লেখ আছে যে ভারতের একটি সুপ্রিম কোর্ট থাকবে? Which article of the Indian Constitution mention that there shall be a Supreme Court of India? উত্তর 124তম ধারাতে বলা হয়েছে। ভারতের সুপ্রিম কোর্ট 1950 সালের 26 জানুয়ারি প্রতিষ্ঠিত হয়। বিচারপতি এইচ.জে. কানিয়া ছিলেন প্রথম ভারতীয় প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের। আর সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতি হলেন ফাতিমা বিবি। এটাও তোমাদের পরীক্ষা আসে। আর ভারতের প্রধান বিচারপতি এবং সুপ্রিম কোর্টের বিচারপতিরা সংবিধানের 124(2) এর অধীনে রাষ্ট্রপতি দ্বারা নিযুক্ত হন। ভারতের সুপ্রিম কোর্টের মোট বিচারপতির সংখ্যা 34। তার একজন প্রধান বিচারপতি এবং 33 জন অন্যান্য বিচারপতিরা থাকেন। সম্প্রতি কোনো একটা পরীক্ষা এসেছিল তোমাদের যে সুপ্রিম কোর্টের মোট বিচারপতির সংখ্যা কত? 34 জন। আজকের শেষ এবং 100তম প্রশ্ন। তার আগে ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে এবং অনেক কষ্ট করে তৈরি করা হয়েছে এবং যতটুকু পেরেছি আমি আমার সাধ্যের মতন ব্যাখ্যা করেছি, যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তোমাদের সবার কাছে অনুরোধ রইল, প্লিজ সাবস্ক্রাইব করো আমাদের এই চ্যানেলটিকে, ছোট্ট এই চ্যানেলটিকে, যাতে আমরা আরও ভবিষ্যতে আরও এগিয়ে যেতে পারি। আজকের 100 নম্বর প্রশ্ন এবং শেষ প্রশ্ন, ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদে বলা হয়েছে যে প্রতিটি রাজ্যের জন্য একটি উচ্চ আদালত থাকবে? Which article of the Indian Constitution state there shall be a high court for each state? উত্তর 214 নম্বর ধারাতে বলা হয়েছে যে প্রতিটি রাজ্যের জন্য একটি উচ্চ আদালত থাকবে। ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।